আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। আমি বিশ্বাস করি শিক্ষা মানুষকে দক্ষ করে এবং মানবিকতা মানুষকে মহৎ করে। ভালো মানুষ হতে পারাটাই আসল সফলতা। আজকের ক্লাসে আমরা দেখব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 অর্থাৎ এইচটিএমএল এর বিগত বছরগুলোতে আসা টপ 100 এমসিকিউ আমরা সলভ করব। বিগত বছরগুলোতে বোর্ডে আসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজে আসা এবং অ্যাডমিশন টেস্টে আসা এরকম টপ 100 এমসিকিউ আমরা আজকে সলভ করব। তো চলো আমরা অধ্যায় 4 অর্থাৎ এইচটিএমএল এর এমসিকিউগুলা দেখি। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটাতে কি বলছে, ফার্স্ট কোশ্চেনটাতে বলছে হচ্ছে নিচের কোনটি সার্চ ইঞ্জিন। এখানে আছে টুইটার, ইউটিউব, পিপিলিকা, উইকিপিডিয়া। এইখানে অ্যান্সার হচ্ছে পিপিলিকা। সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা এবং বাংলা ল্যাঙ্গুয়েজে সবচাইতে প্রথম তৈরিকৃত সার্চ ইঞ্জিনই হচ্ছে পিপিলিকা। এছাড়াও সার্চ ইঞ্জিন যেমন সবচাইতে জনপ্রিয়, পৃথিবীর সবচাইতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, এরপরে আছে ইয়াহু। দেখো ফার্স্টের যে অপশনটা আছে সেটা হচ্ছে টুইটার। টুইটার কখনোই সার্চ ইঞ্জিন হতে পারে না। টুইটার হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তারপরে ইউটিউব, ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। উইকিপিডিয়া, উইকিপিডিয়া হচ্ছে একটা অনলাইন এনসাইক্লোপিডিয়া। এইটা একটা বিশাল তথ্য ভান্ডার, তুমি যেই কোনো কিছু এইখান থেকে খুঁজে বের করে তুমি তার সম্পর্কে তথ্য নিতে পারো। তো আমরা ফার্স্ট কোশ্চেনটা সলভ করতে পারলাম। এরপরে সেকেন্ড কোশ্চেনটাতে বলছে ওয়েবসাইট নিয়ে চিন্তা ভাবনা করেন কে। এই কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল যে ওয়েবসাইট তৈরি করেন কে বা ওয়েবসাইটের আবিষ্কারক কে। এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ করে বলছে যে ওয়েবসাইট নিয়ে চিন্তা ভাবনা করেন কে। দেখো আমাদের ফার্স্ট অপশনটাতে কি বলছে, ফার্স্ট অপশনটাতে বলছে হচ্ছে মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান খুবই জনপ্রিয় একটা তত্ত্বের আবিষ্কারক। উনি হচ্ছে গ্লোবাল ভিলেজ, এই শব্দটা মানুষের সাথে সবার আগে পরিচয় করায় দেয়। তার মানে মার্শাল ম্যাকলুহান তোমার ওয়েবসাইট তৈরি করে নাই। এরপরে আছে হচ্ছে ডি মর্গান। ডি মর্গান হচ্ছে তোমরা যখন চ্যাপ্টার 3.2 পড়বা তখন তোমরা যেমন 9, 8, 9-এ পড়ে আসছো না যে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য যতটা জনপ্রিয় ছিল ঠিক এইরকম জনপ্রিয় হচ্ছে তোমার ডি মর্গানস ল। তুমি যখন হচ্ছে 3.2 পড়বা তখন হচ্ছে তোমার ডি মর্গানস ল পড়তেই হবে। এরপর আছে হচ্ছে টিম বার্নার্স-লি। হ্যাঁ, টিম বার্নার্স-লি হচ্ছে তোমার এইচটিএমএল এর ওয়েবসাইট সর্বপ্রথম, মানে ওয়েবসাইটের আবিষ্কারক সে। ওয়েবসাইট নিয়ে চিন্তা ভাবনা করে সে, এবং শুধু সে ওয়েবসাইট নিয়ে চিন্তা ভাবনা করে এরকম না, সে হচ্ছে তোমার অনেক কিছু আবিষ্কার করছে। এইচটিএমএল আবিষ্কার করছে, তারপরে হচ্ছে এইচটিটিপি আবিষ্কার করছে, এরপরে হচ্ছে ডাব্লিউ আবিষ্কার করছে। তার অনেক অনেক কিছুই ওয়েব কেন্দ্রিক, অনেক কিছুই তার তৈরি করা। লেডি অ্যাডা উনি হচ্ছে পৃথিবীর ফার্স্ট প্রোগ্রামার। তাহলে আমরা বাকিগুলা সম্পর্কেও ধারণা নিলাম। এর মাধ্যমে দেখো তোমার কি হচ্ছে, তোমার একসাথে 400 এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে। আমি তোমাকে 100 সলভ করে দেবো, কিন্তু বাকি যে অপশনগুলো আছে আমি যখন ওই অপশনগুলো সম্পর্কেও তোমাকে ধারণা দিচ্ছি, তোমার একসাথে বাকি আরো 3টা এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে। কে কি করতেছে সবই তুমি কি জানতে পারতেছো। আমরা দেখি এরপরে কি আছে। বলছে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে ঠিকানা। ধরো তুমি যে ডিভাইসটা, সেটা হইতে পারে মোবাইল ফোন, সেটা হইতে পারে পিসি, সেটা হইতে পারে তোমার ল্যাপটপ, কম্পিউটার, যেটাই হোক আর কি। তো সেই তুমি যে ইন্টারনেট যখন তোমার ওই ডিভাইসটার সাথে কানেক্ট করবা, সেটা যেই কানেকশনটা হয় সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে হয়। তোমার প্রত্যেকটা, তোমার যেই ডিভাইসগুলো আছে প্রত্যেকটারই একটা করে ইউনিক আইপি থাকে। তো ইন্টারনেট সংযোগের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা আমরা সামনে আরো পাবো যে আইপি অ্যাড্রেস কি। এরপর হচ্ছে ব্রাউজার, হচ্ছে ওই জিনিস যার মাধ্যমে তুমি ব্রাউজ করবা, মানে যে কোনো কিছু ব্রাউজ করবা। যেমন হইতে পারে যেমন গুগল ক্রোমে যে তুমি ইউটিউব চালাতে পারো। অপেরা হইতে পারে ব্রাউজার। অপেরা গিয়ে তুমি হচ্ছে ফেসবুক চালাতে পারো, বা তোমার কলেজের বা স্কুলের ওয়েবসাইট দেখতে পারো। ডোমেন নেম হচ্ছে প্রতিটা ওয়েবসাইটেরই একটা করে আইপি অ্যাড্রেস থাকে নির্দিষ্ট, কিন্তু ওই আইপি অ্যাড্রেসগুলো মনে রাখা আমাদের জন্য কষ্টকর। এর জন্য তার এই আইপি অ্যাড্রেসের এগেনস্টে একটা করে ডোমেন নেম, যেমন www.facebook.com, এটা হচ্ছে ফেসবুকের ডোমেন নেম। মানে আমরা ফেসবুককে যে চিনি, এটা হচ্ছে ফেসবুক নামে যে চিনি, এটাই হচ্ছে ডোমেন নেম। এই ফেসবুকের নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে।
তারপরে সার্চ ইঞ্জিন সম্পর্কে তো আমরা জানলাম যে এই সার্চ ইঞ্জিন হচ্ছে ওই জিনিস, ওই টুল আর কি, যার মাধ্যমে আমরা কি করতে পারি, যার মাধ্যমে আমরা ইন্টারনেট থেকে যে কোনো কিছু সহজেই খুঁজে বের করতে পারি, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এরপর বলছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার। দেখো ওয়েব ব্রাউজার তোমার মানে যেগুলো খুবই পরিচিত ওয়েব ব্রাউজার, যেমন হচ্ছে গুগল ক্রোম, তারপরে হচ্ছে অপেরা মিনি, তারপরে হচ্ছে তোমার যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে হচ্ছে মজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। দেখো এখানে কোনটা আছে, ইমো ভাইবার, না এগুলো তো ওয়েব ব্রাউজার না, অপেরা হচ্ছে ওয়েব ব্রাউজার। গুগল তো সার্চ ইঞ্জিন, ইমো ভাইবার এই দুইটা আবার কি, এই দুইটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট মেসেজিং এবং ভিডিও কলের জন্য আমরা এই দুইটা অ্যাপ হচ্ছে ইউজ করে থাকি। এই দুইটা অ্যাপ যেই প্রোটোকল ইউজ করে সেটা হচ্ছে ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। দেখো এই জিনিসগুলা ইমো ভাইবার অথবা হোয়াটসঅ্যাপ এইগুলো আসার আগে আমরা যখন মানুষ মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতো, কথা বলতো, তখন অনেক টাকা খরচ হতো। ইভেন এখনও তুমি যখন হচ্ছে সিমের মাধ্যমে তুমি যখন কথা বলো, দেখো তোমার পার মিনিটে তোমার প্রায় হচ্ছে 2 টাকা থেকে 2.5 টাকা করে সিম কোম্পানিগুলো কেটে নেয়। কিন্তু যখন তুমি হচ্ছে এইগুলা দিয়ে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ এইগুলা দিয়ে কমিউনিকেট করো কারোর সাথে, তখন শুধুমাত্র নেট কানেকশন থাকলেই ফ্রিতে তুমি তার সাথে কি কমিউনিকেট করতে পারতেছো। তো এই 4টা অপশন তো আমরা, অপেরা তো হচ্ছে তোমার কি ওয়েব ব্রাউজার, এই দুইটা সম্পর্কে জানলাম, এবং গুগল তো একটা সার্চ ইঞ্জিন। এরপরে হচ্ছে সার্ন, CERN কোথায় অবস্থিত। এটা জানতে হইলে তোমার আগে জানতে হবে যে হচ্ছে সার্ন জিনিসটা কি। এটার পূর্ণরূপ যদি লিখি, এটা হচ্ছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি লিখলেন হচ্ছে CERN, সার্নের ফুল ফর্ম, সেটা দিয়ে কিভাবে শুরু হইলো বা এরকম হইলো কেন। এই যে CERN এটা হচ্ছে একটা ফরাসি শব্দ, বুঝছো। এইটার আমি যেটা লিখছি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, এটা হচ্ছে এটার ইংলিশের যে রূপটা হয় সেটা আমি লিখছি। এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত, এবং এইখানে বসে এই যে তোমার হচ্ছে সার্ন যেটা সুইজারল্যান্ডে অবস্থিত, এই সার্নে বসেই তোমার হচ্ছে টিম বার্নার্স-লি WWW এটা আবিষ্কার করেন। তো আমরা এটা জানলাম সার্ন কোথায় অবস্থিত। এরপরে হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি। ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই ইউআরএল জিনিসটা কি আমি তোমাকে একটু বুঝাই। আইপি অ্যাড্রেস তো ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা, প্রত্যেকটা, যেমন হচ্ছে আমি যে এই বাসাতে আছি, এই বাসার মানে বাসার সামনে এটার একটা হোল্ডিং নাম্বার ধরো এরকম লেখা থাকে যে H/A 210 ব্যাংক কলোনি, এবং এই জিনিসটা হচ্ছে ইউনিক, এটার সাথে কোনোটা মিলবে না, বুঝছো। তো এই জিনিসটা তুমি ডিভাইসের সাথে কানেক্ট করো, ওই ডিভাইসের তোমার বাড়ির যেরকম একটা ইউনিক অ্যাড্রেস থাকে, ওই ডিভাইসের যেটা থাকে সেটাকে বলে হচ্ছে আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আর ইউআরএল জিনিসটা কি, ধরো তুমি একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের নাম হচ্ছে ধরো হচ্ছে একটা NGO আশা.com, এই এনজিওটার ওয়েবসাইটটাতে টোটাল হচ্ছে 60টা পেজ আছে। এখন তুমি ধরো হচ্ছে 31 নাম্বার পেজটাতে আসো, এই 31 নাম্বার পেজের জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেস হবে, তারপরে ধরো এই যে 60 নাম্বার পেজের জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেস হবে, এবং এইগুলা যার মাধ্যমে আসে সেটাই হচ্ছে তোমার হচ্ছে ইউআরএল। এবং এই 60টা পেজের জন্য শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেস থাকে, বুঝছো। তার মানে তাহলে ইউনিক তোমার হচ্ছে একক ঠিকানা, মানে এই 31 নাম্বার পেজের যে ঠিকানা সেটা হচ্ছে ইউআরএল এর মাধ্যমে তুমি প্রকাশ করতে পারবা, 60 নাম্বার পেজের যে ঠিকানা সেটা তুমি ইউআরএল এর মাধ্যমে প্রকাশ করতে পারবা। তাহলে একক ঠিকানা কোনটা হচ্ছে, সেটা হচ্ছে ইউআরএল। তারপরে আইপি অ্যাড্রেস, তারপরে হচ্ছে তোমার
এইচটিটিপি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা একটা প্রোটোকল, এটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইটার মাধ্যমেই তোমার হচ্ছে এইচটিএমএল এর মাধ্যমেই তোমার হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করা হয়। এরপরে আছে হচ্ছে ডিএনএস, এর পূর্ণরূপ কোনটি? ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম। দেখো ডোমেন নেম সিস্টেম কোথায় আছে, এই যে এটা হচ্ছে ডিএনএস এর পূর্ণরূপ ডোমেন নেম সিস্টেম। কিন্তু এই ডিএনএস জিনিসটা কি? ডিএনএস হচ্ছে, ধরো তুমি তো ওয়েব ব্রাউজারে গিয়ে এরকম করে সার্চ করো www.facebook.com, এরকম করে সার্চ করো। এখন এইটা নিয়ে না তোমার এই যে সার্চ করে যে হচ্ছে তোমার ফেসবুকের সার্ভার থেকে তোমার কাছে নিয়ে আসবে, এইটা আসলে তোমার হচ্ছে এই ডোমেন নেম দিয়ে এটা হয় না। এটার জন্য তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস, এই যে এটা 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 হচ্ছে ডোমেন নেম, বুঝছো? তুমি যেটা লিখে সার্চ করো সেটা হচ্ছে ডোমেন নেম, এটার একটা নির্দিষ্ট আইপি আছে। সাপোজ তুমি ধরে নাও, ধরে নাও যে ফেসবুকের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। এখন তুমি যখন সার্চ করো, ফেসবুকের যে সার্ভারটা আছে সেইখান থেকে তোমার যে হচ্ছে তোমার কাছে নিয়ে আসবে, এইচটিটিপি নিয়ে আসে এটা, এইটা যে তোমার কাছে নিয়ে আসবে তার জন্য সে হচ্ছে ডোমেন নেম ধরে কাজ করতে পারে না, তার হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে হয়। এখন এই যে তুমি যে ডোমেন নেমটা লিখতেছো সেই ডোমেন নেম থেকে আইপি অ্যাড্রেসে বানানোর জন্য যেই জিনিসটা কাজ করে সেটাই হচ্ছে ডিএনএস, এবং এর পূর্ণরূপ হচ্ছে ডোমেন নেম সিস্টেম। আইএসপি এর পূর্ণরূপ কি? আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। দেখো এটা কোথায় আছে, এই যে দেখো একদম লাস্টে আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। দেখবা অনেক সময় যে এরকম বলা হয় লোকাল আইএসপি। লোকাল আইএসপি বলতে বোঝায় তুমি যাদের কাছ থেকে হচ্ছে ব্রডব্যান্ড কানেকশনটা নাও, তুমি যাদেরকে মান্থলি পেমেন্ট করো, ধরো হচ্ছে এরকম এরকম পাবা যে হচ্ছে ডট ডট নেট, তারপরে হচ্ছে আহমাদ আইটি, মানে এরকম বিভিন্ন নামে তোমার বাসায় যে ইন্টারনেট কানেকশনটা দেয় এবং তাদেরকে তুমি যে মান্থলি পেমেন্ট করো, তোমার কাছে যারা এই সার্ভিসটা প্রদান করে থাকে তাদেরকেই হচ্ছে লোকাল আইএসপি বলে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে? আচ্ছা এটা একটু বোঝার চেষ্টা করো। দুইটা সাইট থাকে বুঝছো, একটা হচ্ছে ক্লায়েন্ট, আরেকটা হচ্ছে সার্ভার। তুমি কি করো, তুমি হচ্ছে এখানে ক্লায়েন্ট, আর সার্ভারে থাকে হচ্ছে, সার্ভার হচ্ছে যেই জিনিসটাতে ধরো ফেসবুকের এই যে এত এত তথ্য এত কিছু এই সব কিছু জমা থাকে হচ্ছে সার্ভারে। যখন তুমি এখানে এসে www.facebook.com লিখতেছ, তখন কি হয়, এইখান থেকে তোমার সার্ভারে একটা রিকোয়েস্ট যায় যে ফেসবুকের ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা তোমার হচ্ছে তুমি চাচ্ছ। তখন এই যে রিকোয়েস্টটা যায়, ওই রিকোয়েস্টের এগেনস্টে ও হচ্ছে একটা রেসপন্স করে তোমাকে, এই ফেসবুকের পেজটা হোম পেজটা অথবা হচ্ছে পুরো অ্যাক্সেসটাই তোমাকে দিয়ে ও একটা রেসপন্স করে। এবং মনে রাখবা এই যে রেসপন্স এবং রিকোয়েস্ট এই দুইটা কাজ একজনেই করে, সেটা হচ্ছে এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তুমি দেখবা তুমি যখন যে www.facebook.com লিখতেছো তার আগে এই যে এরকম অটোমেটিক এই যে এরকম হয়ে থাকে এইচটিটিপি দেওয়া থাকে। তো এইটাই হচ্ছে তোমার তাহলে কি হচ্ছে, ওয়েব ক্লায়েন্ট ব্যবহারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলে হচ্ছে রিকোয়েস্ট। আশা করি সবাই বুঝতে পারছো। এবং আমি আরো একটা জিনিস পড়াই দিচ্ছি এর ভিতরে, সেটা হচ্ছে এই কাজটা কে করে, এই কাজটা করে হচ্ছে এইচটিটিপি। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য কোনটি ব্যবহৃত হয়? দেখো ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের হয় বুঝছো, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য তোমার এইচটিএমএল এবং সিএসএস ব্যবহৃত হয়, আর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য তোমার হচ্ছে সিএসএস এবং এইচটিএমএল এর পরে আরও তোমার জেএসপি, এএসপি, তারপরে হচ্ছে তোমার এসকিউএল, এগুলা ব্যবহৃত হয়। এখন তুমি ধরো হচ্ছে
একটা কাঠামো তৈরি করবা, মানে হচ্ছে ধরো এই যে আমি যেই রুমটাতে আছি এই রুমটা আমি তোমাকে সেম একটা রুম তৈরি করে দিতে বললাম। তুমি যে ইট বালু সিমেন্ট দিয়ে তুমি যে আগে একটা স্ট্রাকচার তৈরি করবা, সেটার কাজ আমি যদি ওয়েবের সাথে তুলনা করি, তাহলে ওয়েবসাইটের সাথে তুলনা করি, তাহলে সেই কাজটা করতে হবে তোমার এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার দিবে, তারপরে তুমি যে এই রুমটাকে তুমি রং করবা, বিভিন্নভাবে সাজাবা, ওই যে কাজটা করে সেটা হচ্ছে সিএসএস করে। তার মানে ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে সিএসএস। আর এখানে তো এইচটিএমএল কি করে, এইচটিএমএল করে হচ্ছে বেসিক স্ট্রাকচারটা দেয়, আর পিএইচপি এবং জাভার কাজ অনেক পরে। যদি তুমি ওয়েবসাইটটাকে ডাইনামিক করতে চাও তখন এগুলো লাগে। সিএসএস এর পূর্ণরূপ কি? এটা একদমই মুখস্থ পড়া, বুঝার কিছুই নাই। ক্যাসকেডিং স্টাইল শিট, দেখো কোথায় আছে, হ্যাঁ একদম ফার্স্টেরটাই আছে। এরপর বলছে স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের মাধ্যম কোনটি? আমি বলছিলাম ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলা? যেগুলো সচরাচর পরিবর্তন হয় না। ধরো তোমার স্কুলের যে ওয়েবসাইট, কলেজের ওয়েবসাইট, যেটা তুমি দেখতেছো 5-10 বছর ধরে একই রকম আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে ওইগুলা, আমি তোমাকে একটু বোঝার জন্য বলি। ধরো হচ্ছে তুমি প্লে স্টোর থেকে তুমিও হচ্ছে ফেসবুক ডাউনলোড করছো, তোমার ফ্রেন্ডও হচ্ছে ফেসবুক ডাউনলোড করছে। এখন ফেসবুক ডাউনলোড করার পরে তুমি 1 মাস ইউজ করছো, ওইও 1 মাস ইউজ করছে, এখন তুমি হচ্ছে সামনে আসছো, মানে দুইজন একসাথেই ইউজ করতেছো। তুমি দেখতেছো তোমার ফেসবুকে যে জিনিসগুলো আসতেছে, যে কন্টেন্টগুলো আসতেছে, তোমার বন্ধুর কাছেও কি সেম কন্টেন্টগুলো আসতেছে? না, আসতেছে না। তো তুমি যেই সব জিনিস মানে লাইক করো, যেসব জিনিসকে তুমি হচ্ছে রিয়াক্ট করো, সেই সব জিনিসগুলাই তোমার সামনে আসে। আর তোমার ফ্রেন্ড যেগুলোকে ফলো করে তার সামনে সেইগুলাই আসে। তো এইটা হচ্ছে ডাইনামিক। সেম জিনিস তোমরা সেম প্লে স্টোর থেকেই তোমরা কি করছো, ডাউনলোড করছো, কিন্তু তোমার একটা ইন্টারফেস আসতেছে, ওর কাছে আরেকটা আসতেছে। ইন্টারফেস বলতে মানে হচ্ছে তোমার কাছে এক ধরনের কন্টেন্ট আসতেছে, ওর কাছে আরেক ধরনের কন্টেন্ট আসতেছে। তো এটাই হচ্ছে ডাইনামিক। এবং আরো সহজভাবে যদি বলি, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, যেমন হচ্ছে তুমি ক্রিকবাজে তুমি হচ্ছে ক্রিকেটের লাইভ স্কোর দেখো না? তো ওই যে ওয়েবসাইটটা, ওইটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির জন্য কি কি লাগে? তোমার হচ্ছে এইচটিএমএল লাগে, তারপরে হচ্ছে সিএসএস লাগে। আর ডাইনামিকের জন্য এই দুইটা তো লাগেই, এই দুইটা লাগে, তার সাথে লাগে হচ্ছে তোমার পিএইচপি, তারপরে হচ্ছে এএসপি, তারপরে হচ্ছে জেএসপি, এইরকম এই জিনিসগুলো লাগে। এখন তাহলে বলো স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের মাধ্যম কোনটি? এইচটিএমএল তো নাই এখানে, সিএসএস আছে, তার মানে অ্যান্সার কি হবে? সিএসএস। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? ওয়েব পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে না, স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকে। ওয়েব ব্রাউজারে দ্রুত লোড হয়, হ্যাঁ এটা হচ্ছে ওয়েব ব্রাউজারে স্ট্যাটিক ওয়েবসাইট দ্রুত লোড হয়। ডাটাবেস ব্যবহার করা যায় না, ডাটাবেস ব্যবহার করা যায় না। ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে না, ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে না। তোমাকে আমি বলে দেই, স্ট্যাটিক ওয়েবসাইটে তুমি হচ্ছে ইউজার ইনপুট দিতে পারবে না, মানে কোনো কিছু ওইটার সাথে তুমি ইচ্ছা করলেই ওইখানে কোনো ইনপুট বা তোমার ইনফরমেশন দিতে পারবে না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে তুমি দিতে পারবে। আরও একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে ডেটাবেস থাকবে না, ডাইনামিক ওয়েবসাইটের সাথে ডেটাবেস থাকবে। তো এইগুলা একটু মনে রাখবা, তোমার কিন্তু এইগুলাও পরীক্ষায় আসতে পারে। এরপরে বলছে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে প্রয়োজন, দেখো এই যে আমরা এখানে পড়ে আসছি না, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে কি প্রয়োজন? এইচটিএমএল সিএসএস। হ্যাঁ, তাহলে সিএসএস লাগবে, এইচটিএমএল লাগবে। অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2। একটি ওয়েবসাইটের অংশ হচ্ছে সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট। তোমার কাছে মনে হইতে পারে তিনটাই হবে, কিন্তু বইয়ের ভাষাতে বললে, এটা তোমাকে আমি একটু আগেও দেখাইছিলাম যে এই যে ওয়েবসাইটের তোমার কি হয়, ক্লায়েন্ট থাকে আর হচ্ছে কি সার্ভার থাকে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ওয়েবসাইটের অংশ হচ্ছে সার্ভার এবং ক্লায়েন্ট। 1 আর 2। এরপর বলছে এইচটিএমএল এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হলো। তোমাকে আগে বুঝতে হবে যে এক্সটেনশন কি। ধরো আমরা এই যে ডট দেওয়ার পরে
ডট দেওয়ার পরে আমরা যা কিছু লিখি সেটা হচ্ছে এক্সটেনশন। যেমন ধরো কোনো ক্ষেত্রে লিখি পিএনজি, মানে তুমি লিখো না, এটা অটো দেওয়া থাকে আর কি। তারপরে হচ্ছে ডট জে পিজি, ডট জিআইএফ, এই যে আমি যতগুলা লিখলাম এইগুলা সবই হচ্ছে তোমার ইমেজের এক্সটেনশন। তারপরে ধরো হচ্ছে অডিও ফাইলের লাস্টে তুমি দেখবা ডট MP3 এরকম থাকে। তারপরে হচ্ছে ভিডিও ফাইলের লাস্টে তুমি দেখবা ডট MP3, অডিওতে MP3, আর ভিডিওতে দেখবা ডট MP4। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম থাকে, আরও অনেক কিছু থাকে, এটা কমন আর কি। তারপরে তুমি হচ্ছে তুমি যখন মানে নোটপ্যাডে কোনো কিছু লিখবা, নোটপ্যাডে কোনো কিছু লেখার সময় মানে টেক্সট ফাইল তুমি যখন কোনো কিছু লিখো দেখবা যে ডট টিএক্সটি দেওয়া থাকে। আর HTML এর জন্য HTML এর দুইটা এক্সটেনশন হয়। তুমি যখন সেভ করবা তুমি এই দুইটা নাম ছাড়া অন্য কোনো নামে HTML ফাইল সেভ করতে পারবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এটা প্রয়োজন হবে সেভ করার ক্ষেত্রে। তুমি একটা কাজ করছো, লাস্টে যে যখন সেভ করবা সেটা যদি HTML ফাইল হয় তাহলে তোমার সেভ করতে হবে হচ্ছে, এটাকেই এক্সটেনশন বলে, ডট HTML অথবা হচ্ছে ডট HTM, এই দুইটার যে কোনো একটা। তাহলে দেখো এখানে HTML আছে, এখানে HTML আছে, টেক্সট তো হবে না, টেক্সট তো হচ্ছে তোমার লিখার জন্য কোনো একটা, মানে নোটপ্যাডে যখন তুমি লিখো কোনো কিছু। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। তাহলে আমরা এটাও পারলাম। 17 নম্বরে বলছে ওয়েব পেজে থাকতে পারে, ওয়েব পেজে হচ্ছে টেক্সট থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, আরও থাকতে পারে তোমার হচ্ছে ইমেজ থাকতে পারে, আরও কিছু থাকতে পারে, তবে এইখানে যেগুলো আছে টেক্সট, অডিও, ভিডিও, এই তিনটাই কি সঠিক। এরপর আমাদের হচ্ছে ঢাকা বোর্ড 2019-এ একটা হচ্ছে উদ্দীপক আসছিল, ওই উদ্দীপক থেকে দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তমালের তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পরে ডেটার মান পরিবর্তন করতে পারছে না। আচ্ছা, তমাল একটা ওয়েবসাইট তৈরি করছে যার ডেটার মান সে কি করতে পারতেছে না, পরিবর্তন করতে পারছে না। এই সমস্যার সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন। আচ্ছা, তোমার এইখান থেকে কিওয়ার্ড হচ্ছে ডেটার মান পরিবর্তন করতে পারতেছে না, এইরকম থাকলে তোমার বুঝতে হবে সেটা কি ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। আর শিক্ষক যে পরামর্শ দিলেন কিছু কয়েকটি ভাষা ব্যবহারের জন্য, তার মানে সে হচ্ছে এটাকে স্ট্যাটিক থেকে কোথায় যেতে বললেন, ডাইনামিকে যেতে বলেন। আর সেই ব্যবহৃত ভাষাগুলো হইতে পারে ASP, PHP, তারপরে হচ্ছে JSP, এইগুলো হইতে পারে। দেখি আমরা 18 নম্বর কোশ্চেনটাতে কি বলছে। 18 নম্বর কোশ্চেনটাতে বলছে তমালের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের। তাহলে তমালের তৈরিকৃত ওয়েব পেজটি কি, এখান থেকে তো আমরা পেয়ে গেছি তাই না, এটা হচ্ছে স্ট্যাটিক। এরপর বলছে যে ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা ASP, হ্যাঁ এটা হয়, PHP এটাও হয়, JSP এটাও হয়, তার মানে অ্যান্সার কি তিনটাই হবে। তাহলে আমরা দুইটাই সলভ করতে পারলাম। এরপরে দেখি কি বলছে। দেখো 20 নম্বর কোশ্চেনটাতে বলছে আইপি অ্যাড্রেসের আইপি ভার্সন 4 কত বিটের। আচ্ছা, তুমি আগে দেখো, আমি তোমাকে আইপি অ্যাড্রেস সম্পর্কে ধারণা দেই। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তুমি যে ডিভাইসগুলো ইউজ করবে প্রত্যেক ডিভাইসেরই একটা ইউনিক আইপি অ্যাড্রেস দরকার হয়। আইপি আমরা যখন বর্তমানে ইউজ করতেছি সেটা হচ্ছে আইপি ভার্সন 4। আমাদের আইপি ভার্সন 6-এ যাওয়া লাগবে, বুঝছো। আইপি ভার্সন 4-এ কি হয়, আইপি ভার্সন 4-এ তোমার হচ্ছে 32 বিট হয়, আর আইপি ভার্সন 6 হচ্ছে 128 বিট। এটা মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার যদি তুমি 32 দাও তাহলে দেখবা যে তুমি ক্যালকুলেটরে যদি করো 429 কোটি সামথিং আসবে আর কি। আর এইটা দিলে এইটা তোমার হচ্ছে ট্রিলিয়ন আসবে। মানে যেটা তুমি ক্যালকুলেটরে হিসাবও করতে পারবে না। এটা কি হচ্ছে 429 কোটি বলতে বোঝায় এই যে আইপি ভার্সন 4 এর মাধ্যমে তুমি হচ্ছে পৃথিবীর 429 কোটি ডিভাইসকে তুমি কি ইউনিকলি মানে একটা আইপি দিতে পারবা। কিন্তু তুমি এখন চিন্তা করো, এখন কি পৃথিবীর যে বর্তমানে 800 কোটি মানুষ আছে, এখন মোটামুটি সব দেশের সব মানুষের কাছে একটা না একটা ডিভাইস থাকে। এভারেজে আমি যদি ধরি এই 429 কোটি আইপি দিয়ে পৃথিবীর সব ডিভাইসকে আর তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস প্রোভাইড করা সম্ভব না। এর জন্য আমরা হচ্ছে আইপি ভার্সন 6-এর দিকে যাচ্ছি, এবং আইপি ভার্সন 6 নিয়ে এরকম ধারণা করা হয় পৃথিবীতে যত জায়গা আছে সব জায়গাও যদি ডিভাইস দিয়ে পরিপূর্ণ করা হয়
তারপরেও তোমার আইপি ভার্সন 6 শেষ হবে না, তাহলে আমি তোমাকে অনেক কথা বললাম, এখানে কোশ্চেন আসছে হচ্ছে আইপি ভার্সন 4 কত বিটের, এটা হচ্ছে 32 বিটের। যদি আইপি ভার্সন 6ও আসে সেটাও তুমি পারবা, সেটা কত বিটের, 128 বিটের। দেখো এটা কি, এটা একটা হচ্ছে বলছে এটিকে কি বলে, এটি একটি হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস এটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে। দেখো এটাকে একটা অক্টেট বলে, এটাকে একটা অক্টেট বলে, এটাকে একটা অক্টেট বলে, এটাকে একটা অক্টেট বলে। এখানে আছে হচ্ছে 8 বিট একটা অক্টেট, এখানে আছে হচ্ছে 8 বিট একটা অক্টেট, এখানে আছে হচ্ছে 8 বিট একটা অক্টেট, তারপরে আবার কি 8 বিট। দেখো তুমি চিন্তা করে দেখো টোটাল তাহলে কত হচ্ছে, টোটাল হচ্ছে 32 বিটস। আর এটা হচ্ছে তাহলে কি আইপি ভার্সন 4 দিয়ে তৈরিকৃত একটা আইপি অ্যাড্রেস। এবং এটা এরকম হইতে পারে, এটার তোমার দশমিক মানও থাকতে পারে, ধরো দশমিক মান এরকম হইতে পারে, আমি একটা সাপোজ লিখে দিচ্ছি আর কি। এইটার ভ্যালু যে এটা তা বলতেছি না, আমি জাস্ট একটা লিখে দিচ্ছি। এরকম একটা দশমিকে তুমি এটা রূপান্তর করলে এরকম একটা আইপি অ্যাড্রেস, মানে দশমিক দিয়ে লিখলে সেটার চেহারাটা হবে এইরকম, সেটা দেখতে হবে এইরকম। আর যদি তুমি বাইনারিতে লিখো সেটা দেখতে এরকম হবে। তাহলে এটা একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেস তো এটা না, ওয়েব অ্যাড্রেস অন্য জিনিস। ডোমেন নেম তো তুমি জানোই যে ডোমেন নেম কি, আইপি অ্যাড্রেসের এগেনস্টে যে নামটা আসে সেটাই হচ্ছে ডোমেন নেম। আর ওয়েব পোর্টাল হচ্ছে তুমি বিভিন্ন ওয়েবসাইটে দেখবা যে হচ্ছে এরকম ওয়েবসাইটে ঢোকার পরেই এইখানে অনেক কিছুর লিঙ্ক একসাথে দেওয়া থাকে একটা পাশে, তো সেটাই হচ্ছে ওয়েব পোর্টাল। যেমন যারা হচ্ছে চাকরির জন্য আবেদন করতে চায়, বিভিন্ন চাকরির যে তোমার হচ্ছে ওয়েবসাইটগুলো হয় ওইগুলাকে হচ্ছে ওয়েব পোর্টাল বলে। মানে অনেক, ধরো আজকে হচ্ছে 30টা প্রতিষ্ঠান চাকরির সার্কুলার হয়েছে, ওইগুলা একসাথে এভাবে করে লিঙ্ক দেওয়া থাকে, তো এটাই হচ্ছে ওয়েব পোর্টাল। সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান, এটা হচ্ছে ICANN। তুমি তো জানো মাইক্রোসফট তো অন্য জিনিস, তুমি মাইক্রোসফট সম্পর্কে ধারণা রাখো, মাইক্রোসফট এটা করে না। তারপরে হচ্ছে মাইক্রোসফট কোনগুলা, মাইক্রোসফট হচ্ছে তুমি তো জানোই, মাইক্রোসফট হচ্ছে যেমন আমরা যে MS ওয়ার্ড, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস, এগুলা যে ইউজ করি না, সেগুলা হচ্ছে মাইক্রোসফটের অন্তর্ভুক্ত আর কি। তারপরে হচ্ছে তোমার গুগল তো সার্চ ইঞ্জিন, ইয়াহু তোমার হচ্ছে সার্চ ইঞ্জিন। ICANN এটা হচ্ছে তোমার সারা বিশ্বের আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম নিয়ন্ত্রণ করে। ICANN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেম অ্যান্ড নাম্বারস। এইটা হচ্ছে সারা পৃথিবীতে ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেসের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এর আন্ডারে আরও একটা প্রতিষ্ঠান কাজ করে, এটা হচ্ছে ICANN। মনে রাখবা, তোমার পরীক্ষা এটাও আসতে পারে IANN। এটার পূর্ণরূপ হচ্ছে IANN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। এটা কি করে, এটা হচ্ছে সকল কিছু ডিসাইড করে যে কোন দেশ কত আইপি ইউজ করবে, বা কোন জায়গায় কোন ফেসবুকের আইপি কি হবে, বা এই সব কিছু ডিসাইড করে হচ্ছে ICANN। আর ওইটাকে মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করে সেটা হচ্ছে IANN। এটার ফুল মিনিংটাও জেনে রাখো, এটাও আসতে পারে পরীক্ষায়, অনেক সময় কতেও আসে যে ICANN এর পূর্ণরূপ কি। তো আমি লিখে দিলাম, দুইটাই মনে রাখতে হবে। http www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কি? সর্বশেষ অংশটি হচ্ছে প্রোটোকল, ডোমেন নেম, ফাইল প্রকৃতি, ডোমেন প্রকৃতি। এটা হচ্ছে ডোমেন প্রকৃতি। এই যে .com সর্বশেষ অংশ হচ্ছে এই যে অংশ .com, এই জিনিসটা হচ্ছে ডোমেন প্রকৃতি। এটা দ্বারা বোঝায় যে হচ্ছে এটা একটা কমার্শিয়াল, মানে এই যে ওয়েবসাইটটা বা এইটা যার অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান। তোমার এই যে তারপরে যে হচ্ছে ইয়াহু,
এটা দ্বারা বোঝাই হচ্ছে ডোমেন নেম। তারপর হচ্ছে প্রোটোকল, এই যে এইচটিটিপি, এটা হচ্ছে প্রোটোকল। আর ফাইল প্রকৃতি, ফাইল প্রকৃতি এখানে দেওয়া নাই। ফাইল প্রকৃতি হচ্ছে এরকম, ধরো আমরা যে এই যে কোনো একটা নামের পরে পিডিএফ দেই, এটা দ্বারা বোঝায় এটা কি, এটা একটা পিডিএফ ফাইল। আমরা যে হচ্ছে এই যে টিএক্সটি দেই, এটা একটা টেক্সট ফাইল। আমরা যে হচ্ছে পিএনজি দেই, এটা দ্বারা বোঝাই হচ্ছে এটা একটা কি ছবি। আমরা যে হচ্ছে এই যে ডট এইচটিএম দেই, এটা দ্বারা বোঝায় এটা কি, এটা একটা এইচটিএমএল ফাইল। তো ফাইল প্রকৃতি হচ্ছে এই জিনিস, যেটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। তাহলে হচ্ছে এখানে সর্বশেষ অংশ মানে ডট কম, এটা হচ্ছে কি ডোমেন প্রকৃতি। আমরা এটাও পারলাম। এরপরে বলছে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেন কোনটি। দেখো ডট জিওভি, এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের জন্য। টপ লেভেল ডোমেন ওই যে ওইটা, মানে ডটের পরে যে লাস্টের অংশটা সেটা। ডট কম এটা হচ্ছে কমার্শিয়াল, মানে মানে যারা বিজনেস করে আর কি তাদের জন্য। তারপরে হচ্ছে ডট ইডো, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। আর ডট ওআরজি, এটা হচ্ছে যে ওই ধরনের ওয়েবসাইট যারা হচ্ছে অর্গানাইজেশন, অলাভজনক অর্গানাইজেশন, তাদের জন্য হচ্ছে ডট ওআরজি। তাহলে একটার মাধ্যমেই আমরা কি চারটা শিখে নিলাম, এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, এটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, এটা হচ্ছে অলাভজনক অর্গানাইজেশন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি হবে, ডট ইডো। ইন্টারনেটে ওয়েব পেজ ব্রাউজ করতে ব্যবহৃত প্রোটোকল হচ্ছে এফটিপি। এফটিপি হচ্ছে ফাইলস ট্রান্সফার প্রোটোকল। এই এফটিপির মাধ্যমে তুমি অবশ্যই ইউজ করে থাকবা সার্কেল এফটিপি বা এরকম। এই এফটিপি গুলো আমরা ইউজ করি হচ্ছে নর্মালি মুভি দেখার জন্য আর কি, ভিডিওর জন্য। টিসিপি এটার কাজ না, আইপিও এটার কাজ না, এটা হচ্ছে ইন্টারনেটে ব্রাউজ করার জন্য। এই যে দেখো তুমি হচ্ছে শুরুতেই দেখো লেখা থাকে হচ্ছে এইচটিটিপি, এটা হচ্ছে এইচটিটিপি। এইচটিটিপির পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটার কাজই হচ্ছে তোমার দেখবা যে কোনো কিছুই তুমি যখন ফেসবুক বা তুমি যে কোনো কিছুই সার্চ করো না কেন, যে কোনো কিছুই লিখো না কেন, তার শুরুতে দেখবা অটোমেটিক এইচটিটিপি এসে থাকে। আর এফটিপি তো বললাম, এটার পুনরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে তোমার আমরা যখন মুভি দেখি তখন এই ধরনের এফটিপি সার্ভার ইউজ করি। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা হচ্ছে ডেটা ডেলিভারির কাজে ব্যবহৃত হয়। আইপি হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল, আইপি অ্যাড্রেস সম্পর্কে তুমি জানো। এরপর হচ্ছে ঢাকা বোর্ড 2025। দেখো ঢাকা বোর্ড 2025-এ কি বলছে, একটা উদ্দীপক দেওয়া আছে। কামাল একজন ওয়েব ডেভেলপার, সে ক্লায়েন্টের জন্য www.allnews.com ওয়েবসাইট তৈরি করেন। আচ্ছা, ভেরি গুড। ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশের খবর জানা যায়। দেখো উদ্দীপকটা থেকে অনেক কিছু বুঝার আছে। কোশ্চেনটা কি বলছে, 26 নম্বর কোশ্চেন, উদ্দীপকে তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির। এটা অনেকেই সরাসরি যেহেতু বলছে যে ওয়েবসাইটটি তৈরি করেন এবং ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশের খবর জানা যায়, চোখ বন্ধ করে অনেকে হচ্ছে আন্তর্জাতিক দিয়ে দিবে। কারণ কি, ওই যে যেহেতু বলছে যে দেশ বিদেশের খবর জানা যায়, এবং যারাই আন্তর্জাতিক দিবে তারাই পরীক্ষায় ডাব্বা পাবে, জিরো পাবে আর কি। এটা কোনো দিনই আন্তর্জাতিক না। দেখো তোমার বুঝতে হবে হচ্ছে তোমার জন্য কিওয়ার্ড হচ্ছে যেটা থেকে তুমি বুঝবা সেটা হচ্ছে এটা টপ লেভেল ডোমেন দেখে। এটা কি বলা আছে, ডট কম। ডট কম মানে হচ্ছে কি কমার্শিয়াল প্রতিষ্ঠান, তার মানে এটা কি হবে, এটা হবে হচ্ছে বাণিজ্যিক। তো এটা ম্যাক্সিমাম মানুষ ভুল করছে যারা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে পরীক্ষা দিচ্ছে। আমি তোমাকে সলভ করাই দিলাম, আশা করতেছি তোমার এটা পরীক্ষায় আসলে কোনোদিন আর ভুল হবে না। এরপরের কোশ্চেনটা, উদ্দীপকে কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহৃত হয়। এটা যেই প্রোটোকল মেনটেন করবে সেটা হচ্ছে তোমার এইচটিটিপি। আমরা তো সবসময় জানি যে হচ্ছে নর্মাল একটা ওয়েব ব্রাউজারে ব্রাউজ করার জন্য যে প্রোটোকল লাগবে সেটা এইচটিটিপি। আর এই বাকিগুলো সম্পর্কে আমরা আগের এমসিকিউতেই কি ধারণা পেয়ে আসছি। এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি হচ্ছে আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল। সব সম্পর্কেই তোমরা জানো। তো আমরা ঢাকা বোর্ড 2025 সলভ করতে পারলাম, দুইটা কোশ্চেন আসছিল, দুইটাই সলভ করতে পারছি। এরপরে দেখি কি আছে। সেম একটা উদ্দীপক সকল বোর্ড 2018 সালে আসছিল।
এই 2026 সালে যেরকম পরীক্ষা হয়েছে সকল বোর্ডের সেম কোশ্চেনে 2018 সালেও সেম ভাবে পরীক্ষা হয়েছিল। তো দেখি আমরা কি কোশ্চেন আছে। দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। এখানে কিওয়ার্ড হচ্ছে বহু স্তরে বিন্যস্ত। ওয়েবসাইটের কাঠামো 4 ধরনের হয়, ওই 4 ধরনের মধ্যে একটা হচ্ছে ট্রি কাঠামো। ওই ট্রি কাঠামো হচ্ছে তোমার ট্রি কাঠামোর ওয়েব পেজগুলো বহু স্তরে বিন্যস্ত থাকে। এরপরে কি বলছে, পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। আচ্ছা, এটা 2026 সালেও আসছিল, তোমার এটা সিকিউতে আসছিল যে তোমার একটা ওয়েবসাইট তৈরি করছো, ওই ওয়েবসাইটটিকে তুমি ইন্টারনেটে মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ যেন দেখতে পারে তার জন্য তোমার কি পদক্ষেপ নিতে হবে। 4টা পদক্ষেপ নিতে হয়। আগে ওয়েবসাইটটা ডিজাইন করতে হয়, এরপরে হচ্ছে ডোমেন নেম মানে তোমার নির্ধারণ করতে হয়, এরপরে হচ্ছে ওয়েব হোস্টিং করতে হয়, তারপরে হচ্ছে এসইউ করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই 4টা ধাপ করলে তোমার কি একটা তুমি ওয়েবসাইটকে ইন্টারনেটে তুমি আপলোড বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ ওয়েবসাইটটা কি অ্যাক্সেস করতে পারবে এবং দেখতে পারবে, ব্যবহার করতে পারবে। তো আমরা দেখি 28 নাম্বার কোশ্চেনটা কি। 28 নাম্বার কোশ্চেনে বলছে ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি। ওয়েবসাইটের স্ট্রাকচার তাহলে বহুস্তরে বিন্যস্ত। আমরা বলছিলাম ট্রি এর আরেক নাম হচ্ছে হায়ারার্কিক্যাল। দেখো আমি টি স্ট্রাকচার সম্পর্কে তোমাকে একটু ধারণা দেই। এই যে এরকম থাকবে, দেখো তুমি দেখেই বুঝতে পারতেছো না, এটা বহু স্তরে বিন্যস্ত থাকে। এটা হচ্ছে ট্রি। আর লিনিয়ার হচ্ছে এরকম, লিনিয়ার থাকবে হচ্ছে এরকম, এই পেজের সাথে এই পেজে যাওয়া যাবে, এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে, আবার এই পেজ থেকেও এই পেজে আসা যাবে। হাইব্রিড হচ্ছে যে কোনো দুইটা, ধরো হচ্ছে এই যে তোমার হচ্ছে এই দুইটাকে যদি আমি মিক্সড করে দেই তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে হাইব্রিড। বুঝছো, হাইব্রিড হচ্ছে যে কোনো দুইটা। নেটওয়ার্ক হচ্ছে এরকম, ধরো হচ্ছে লিনিয়ারে কি হইতো, একটা পেজ তার পরের পেজের সাথে সম্পৃক্ত থাকতো, তাই না? আর নেটওয়ার্কে কি হবে, প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকবে। তাহলে আমরা হচ্ছে ওয়েবসাইটের যে 4টা কাঠামো হয় ওই 4টা কাঠামো আমরা শিখে ফেললাম এই একটা তোমার কি এমসিকিউর মাধ্যমে। এটা কিন্তু অনেক বড় পড়াটাকে আমি তোমাকে খুব সহজেই সংক্ষেপে শিখাই দিলাম। এখন গৃহীত পদক্ষেপ সমূহ কি। গৃহীত পদক্ষেপ মানে হচ্ছে ওই ইন্টারনেটে ওয়েবসাইটটা আপলোড করতে চাই, তাহলে আমি 4টা নাম বলছিলাম। দেখো এটা কি আছে, ডোমেন নেম রেজিস্ট্রেশন, তার ভেতরে আছে ওয়েব পেজ সমূহ সমান করা, এরকম কোনো কিছু নাই। ওয়েবসাইট হোস্টিং করা, হ্যাঁ এই দুইটা হবে। তাহলে 1 আর 3 কোথায় আছে, এই যে বি নাম্বার হবে অ্যান্সার। সকল বোর্ড 2018 পারলাম। এরপরে দেখো কি আছে, 6টা এফ কোন রং নির্দেশ করে, এটা মুখস্থ পড়া। এটা হবে হচ্ছে সাদা। তোমার কি কি পড়তে হবে আমি বলে দেই। সাদা পড়তে হবে, কালো পড়তে হবে, তারপরে হচ্ছে আরজিবির যে কালারটা রেড, ব্লু, গ্রিন, এই 5টা পড়তেই হবে। তোমার হচ্ছে অ্যাটলিস্ট তোমার হচ্ছে বোর্ড পর্যন্ত তোমার এখান থেকে একটা এমসিকিউ থাকবে যে হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং হচ্ছে রেড, ব্লু, গ্রিন। এই 5টার তুমি কি পড়বা, এই 5টার তুমি হচ্ছে হেক্স ভ্যালু পড়বা। আর হচ্ছে হেক্স ভ্যালু হচ্ছে এই যে এটা, আরেকটা হচ্ছে 8 GB মান থাকে, ওই 8 GB মানটা পড়বা। ওইটা মানে তুমি বই দেখেই এটা একদম ঠাটা মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। তুমি এই যে হেক্স ভ্যালুটা এই যে এরকম এফ দেওয়া থাকবে, মানে এফ এরকম কিছু দেওয়া থাকবে আর কি, হেক্সাডেসিমাল ভ্যালু থাকবে আর কি। আর 8 GB ভ্যালুটা তোমার এই যে এরকম থাকবে, ধরো এরকম 255, 255, 255 এরকম থাকবে। এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান থাকবে আর কি। তাহলে তোমার 5টা কালার পড়তে হবে, এই 5টা কালার পড়লে তুমি একটা কমন পাবা। সেটা কি, ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু, গ্রিন, এই 5টা পড়লে তুমি একটা কমন পাবা। হেক্স ভ্যালুটাও মুখস্থ করতে হবে, 8 GB ভ্যালুটাও মুখস্থ করতে হবে। তাহলে আমরা এটা কালার যে নির্দেশ করে সেই 4টা দেখে আমরা শিখে ফেলবো, বইতে আছে। ফন্টের স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। যারা এই যে এইখানে স্টাইল দেখে মানে স্টাইল দাগাই দিবা তারা একদম গোল্লা পাবা। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে 3টা। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট 3টা, একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে কালার, আরেকটা হচ্ছে সাইজ।
এই যে ফেজটা আছে এই ফেজের সাহায্যে হচ্ছে তোমার কি ধরনের স্টাইল হবে সেটা নির্ধারণ করা যায়, মানে লেখাটা কি নর্মাল হবে নাকি একটু বাঁকা হবে নাকি কি, যেমন নিউ রোমান, এরিয়াল, তারপরে এরকম অনেক কিছু থাকে। এই ফেজের ভিতরে ওই ভ্যালুটা লিখতে হয়। যারা অলরেডি এমএস ওয়ার্ড বা হচ্ছে এইসব কিছুতে মাইক্রোসফট এমএস ওয়ার্ড বা হচ্ছে এরকম তোমার হচ্ছে আরো কি থাকতে পারে, যারা লেখালেখি করো আর কি, তারা জানো যে এটা ফেজটা জিনিসটা কি। ফেজ না জানলেও মানে তুমি হচ্ছে ওই জিনিসগুলোর নাম জানো, যে হচ্ছে স্টাইলগুলোর নাম জানো যে কোনটা ব্যবহৃত হয়। আর যখন তুমি এইচটিএমএল শিখবা তখন ওই যে তুমি যে স্টাইলে লিখতে চাও সেটা তোমার ফেজের ভেতরে ওই স্টাইলটার নাম বলে দিতে হয়। আর কালার তো বুঝতেই পারতেছো, রং করার জন্য মানে কোন কালারের লেখাটা তুমি আনতে চাও সেটা, আর সাইজ হচ্ছে কতটুকু বড় বা ছোট করতে চাও। তাহলে তোমার ফন্টের স্টাইল পরিবর্তন করতে যেটা প্রয়োজন, যে অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ফেজ। এরপরে বলছে এক লাইন নিচে নামানোর জন্য কোনটি ব্যবহৃত হয়। এক লাইন নিচে নামানোর জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিআর। টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, টিআর মানে হচ্ছে, আচ্ছা আমি লিখে দেই, টিডি মানে হচ্ছে টেবিল ডেটা, টিআর মানে হচ্ছে টেবিল রো, আর টিএস মানে হচ্ছে টেবিল হেডিং। এই যে এই তিনটা ব্যবহৃত হয় হচ্ছে এইচটিএমএল এর টেবিল তৈরি করার জন্য। তো এটার সাথে এক লাইন নিচে যাওয়ার কোনো সম্পৃক্ততা নাই, শুধুমাত্র বিআর দ্বারাই এইচটিএমএল এ কি এক লাইন নিচে যাওয়া যায়। এবং বিআর একটা এমটি ট্যাগ, আর এখানে যতগুলা টিডি, টিআর, টিএইচ যে দেখলে এগুলো সবগুলো হচ্ছে কি তোমার কন্টেনার ট্যাগ। নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? সব সময় শুরুর ট্যাগে অ্যাট্রিবিউট থাকে। তাহলে অ্যান্সার কি? শুরুর ট্যাগে, শেষের ট্যাগে থাকে না। দুই ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট, আর উভয় ট্যাগে থাকে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তুমি এই যে এখানে লিখলা টিডি অ্যালাইন সেন্টার, টিডি অ্যালাইন সেন্টার যখন লিখলা, তুমি ধরো এখানে লিখলা হচ্ছে জোজো, তারপরে হচ্ছে টিডি ক্লোজ। এই যে এইখানে টিডি, টিডি যে জিনিসটা এটাকে বলে হচ্ছে ট্যাগ। আর অ্যালাইন সেন্টার, অ্যালাইন হচ্ছে এখানে অ্যাট্রিবিউট, আর অ্যালাইন সেন্টার যেটা সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। আর এইটাকে বলে হচ্ছে টিডি, যেটা সেটাকে বলে হচ্ছে ট্যাগ। তো এটারও একটা নাম আছে, সেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ওপেনিং ট্যাগ। আর এই যে এখানে যে টিডি ক্লোজ দেখতেছো এটাকে বলে হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন তুমি আমাকে বলো তো কোথায় অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয়েছে? দুই ট্যাগের মাঝখানে ব্যবহৃত হয়েছে? না, দুই ট্যাগের মাঝখানে তো ব্যবহৃত হয় নাই। তোমার হচ্ছে শেষের ট্যাগে ব্যবহৃত হয়েছে? না, শেষের মানে ক্লোজিং ট্যাগে ব্যবহৃত হয়েছে? হয় নাই তো। ব্যবহৃত হয়েছে কোথায়? শুরুর ট্যাগে। তার মানে অ্যান্সার কি হবে? শুরুর ট্যাগে হবে। পি এইচ সুপ সুপ ক্লোজ ও, এটার অ্যান্সার হবে হচ্ছে এইচ টু। সুপ মানে হচ্ছে তুমি যখন হচ্ছে স্যুপ দিবা, স্যুপের ভেতরে টু লিখছো, তারপরে তুমি হচ্ছে স্যুপ ক্লোজ করে দিছো। এখানে ধরো হচ্ছে আছে হচ্ছে এ, আবার এখানে লিখছো হচ্ছে সাব, টু লিখছো, সাব ক্লোজ করে দিছো। স্যুপ হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটার কাজ হচ্ছে পাওয়ার আকারে কোনো কিছু ভ্যালু দেওয়া, যেমন এখানে যা স্যুপের ভিতরে যাই লিখবা সেটাই পাওয়ার হয়ে যাবে। আর সাব হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটার কাজ হচ্ছে বেজ আকারে দেওয়া, এটা নিচে চলে যাবে। এটাতে এইটা একটু তোমার হচ্ছে, এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন। ক্রিটিক্যাল কোশ্চেন এই জন্য বলতেছি কারণ তুমি ছোটবেলা থেকেই দেখে আসছো কি H2O এরকম, তাই না? তুমি তখন চোখ বন্ধ করে এই যে এইটা দিতে চাও, কিন্তু এই কোশ্চেনটাতে দেখো সুপ দেওয়া আছে, সাব দেওয়া নাই, তার মানে টুটা কোথায় আছে? উপরে। অ্যান্সার হবে হচ্ছে এই যে এইটা। ঢাকা বোর্ডে 2025 সালে আসছিল, এবং এই এমসিকিউটার মাধ্যমে আমি তোমাকে সুপ এবং সাবের কাজ কি সেটাও শিখাই দিলাম। এরপরে দেখো কি আছে, এরপরে বলছে হচ্ছে দেখো সেম টাইপের এখানে কি আছে, পি এ সুপ টু, তারপরে সুপ ক্লোজ, তার মানে হচ্ছে এ স্কোয়ার, আবার দেওয়া আছে কি বি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হচ্ছে সাব টু সাব ক্লোজ, তার মানে সাবের ভেতরে যেহেতু টু আছে, বির সাথে টুটা এরকম হবে। দেখো এইটা কোথায় আছে?
এই যে বি নাম্বারে আছে, এ পাওয়ার হচ্ছে 2, বির বেজ হচ্ছে 2। তাহলে বুঝতে পারছি সবাই, এরকম আসলে আমরা এখন কি অবশ্যই সলভ করতে পারবো। এসআরসি অ্যাট্রিবিউট কোন ট্যাগে ব্যবহৃত হয়? দেখো আমরা যখন একটা ওয়েব পেজে ছবি আপলোড করি তখন আমরা হচ্ছে এই যে এইভাবে লিখি ইমেজ এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স, ওই ছবিটার নাম, ধরো হচ্ছে সেটা কি ফটো ডট জেপিজি। তো এসআরসি অ্যাট্রিবিউট শুধুমাত্র তোমার কি শুধু ইমেজেই ব্যবহৃত হয় না, আরও অডিও ভিডিওতেও ব্যবহৃত হয়, কিন্তু এইখানে তো আর ওইটা নাই। এখানে শুধুমাত্র দেখো অ্যান্সার আছে কি ইমেজ, মানে যেটা এইখানে 3-4টার মধ্যে শুধুমাত্র একটা আছে যেটাতে ব্যবহৃত হয়, সেটা কি, সেটা হচ্ছে ইমেজ। আর ডিভ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণে ব্যবহৃত হয়। তুমি ওয়েবসাইটে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে কাজ করতে চাইলে এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটার সাথে লিঙ্ক তৈরি করা হয়। আর স্প্যাম হচ্ছে, স্প্যাম একটা হচ্ছে নর্মাল ট্যাগ, মানে এর ভিতরে যা লিখবে তুমি সেটাই দেখতে পারবে আর কি। তাহলে আমরা এটা পারলাম এসআরসি অ্যাট্রিবিউট হচ্ছে ইমেজ ট্যাগে ব্যবহৃত হয়। এবং মনে রাখবা এটা হচ্ছে ইমেজ ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট, মানে এটা ছাড়া ইমেজ ট্যাগের আরও অ্যাট্রিবিউট হয়, যেমন এটার পরে তুমি লিখতে পারতা হচ্ছে হাইট, এটাও একটা অ্যাট্রিবিউট ইমেজ ট্যাগের। তারপরে হচ্ছে উইড, এটাও একটা অ্যাট্রিবিউট ইমেজ ট্যাগের। এএলটির কাজ কি, ধরো কোনো কারণে যদি ইমেজ, হাইটের কাজ হচ্ছে কতটুকু লম্বায় কতটুকু জায়গা নেবে ওয়েব পেজে ইমেজটা, উইডের কাজ হচ্ছে পাশে কতটুকু জায়গা নেবে ইমেজটা ওয়েব পেজে, এবং এএলটির কাজ হচ্ছে তোমার কোনো কারণে যদি ইমেজটা লোড করতে ব্যর্থ হয় তখন ওই ইমেজটা সম্পর্কে এ তথ্য দেয়। তুমি ইমেজের ধরো একটা ফুলের ছবি, তুমি এএলটির ভেতরে যদি লিখে দাও ফ্লাওয়ার, তাইলে ইমেজটা না আসলেও বুঝাবে যে এটা কি একটা ফুলের ছবি ছিল এখানে। তো এএলটি দ্বারা এই কাজটাই হয়। তাহলে আমরা এটা পারলাম। এরপরে দেখি এইচটিএমএল এর সবচাইতে ছোট হেডিং ট্যাগ কোনটি? এটা পরীক্ষায় আসবেই। দেখো এইচটিএমএল এ হেডিং ট্যাগ আছে হচ্ছে 6টা। H1, H2, H3, H4, H5, H6। তার ভেতরে সবচেয়ে ছোট হচ্ছে H6, আর সবচেয়ে বড় হচ্ছে H1। তাহলে অনেকে ভুল করে হচ্ছে 1 দেখে মনে হয় যে 1ই ছোট আর 6 হচ্ছে বড়, কিন্তু না, এটা হচ্ছে উল্টা। তোমার H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। তাহলে কোশ্চেন হচ্ছে HTML এর সবচেয়ে ছোট, ও আচ্ছা, কোশ্চেন তো সবচেয়ে ছোটটা চাইছে, আমি সবচেয়ে বড় মনে করে আর কি H1 দাগাই ফেলছিলাম। তাহলে অ্যান্সার কি হবে, সবচেয়ে ছোট হবে কি H6। নিচের কোনটি এমটি ট্যাগ? দেখো HTML এ তোমার 3টা এমটি ট্যাগ থাকবে। এমটি ট্যাগ মানে হচ্ছে যে সকল ট্যাগের শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে, কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, সেগুলাই হচ্ছে এমটি ট্যাগ। একটা হচ্ছে বিআর, এটা নিচের লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে এইচআর, এটা হচ্ছে তুমি যেখানে এইচআর দিবা ওয়েব পেজে এরকম একটা হরিজন্টাল লাইন তৈরি হবে। আরেকটা হচ্ছে ইমেজ, আইএমজি, এটা হচ্ছে ছবি অ্যাড করার জন্য ব্যবহৃত হয়। তাহলে এই 3টাই হচ্ছে HTML এর এমটি ট্যাগ। তোমার ইন্টারমিডিয়েটের সিলেবাসে এই 3টা থেকে অনেক কোশ্চেন থাকবে। নিচের কোনটি এমটি ট্যাগ, দেখো কোনটা আছে, এইচআর আছে। 39 নাম্বারটাতে বলছে নিচের কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট হচ্ছে তুমি নর্মাল টেক্সট লেখার জন্য যেই সব ট্যাগ তুমি ইউজ করো সেগুলোকে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট বলে। যেমন আমি বুঝাই তোমাকে, এই যে বি ট্যাগ যখন ইউজ করো, কোনো কিছু বি ট্যাগের ভেতরে লিখলে সেটা লেখাটাকে বড় করবে, তারপরে হচ্ছে লেখাটাকে মোটা করবে আর কি। বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করা। বি দিয়ে তুমি কোনো কিছু লিখলে সেটা কি হয়, সেটা হচ্ছে তোমার নর্মাল লেখার চেয়ে বড় হয়। আবার হচ্ছে স্মল দিয়ে কোনো কিছু লিখলে সেটা নর্মাল লেখার চেয়ে কি হয়, ছোট হয়। তারপরে ধরো ডেল দিয়ে কোনো কিছু লিখলে, ধরো তুমি ডেল দিয়ে লিখলা হচ্ছে লাইফ, তারপরে হচ্ছে ডেল ক্লোজ করে দিলা, এটার অ্যান্সার আসবে হচ্ছে লাইফ, লেখাটা আসবে কিন্তু মাঝখান দিয়ে এরকম কাটা থাকবে। তো এরকম অনেকগুলো আছে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট বা টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তার ভেতরে এখানে যেটা আছে সেটা হচ্ছে বি ট্যাগ, এটা বোল্ড করে, বাকিগুলো টেক্সট ফরম্যাটিং ট্যাগ না। তাহলে আমরা এটা শিখলাম।
তুমি দেখবা বইতে টেক্সট ফরম্যাটিং ট্যাগের একটা হচ্ছে চার্টই দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো যে কি কি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট। ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য কোনটি ব্যবহৃত হয়? ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য দেখো আমরা হচ্ছে HTML লিস্ট নামে একটা জিনিস আছে, যে লিস্টটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে ডেফিনিশন লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে এরকম, এই যে 1 2 3 অথবা হচ্ছে A B C। আনঅর্ডার লিস্টটা হচ্ছে এরকম, এই যে এরকম থাকতে পারে, অথবা এই যে এরকমও থাকতে পারে। আর ডেফিনেশন লিস্ট হচ্ছে ধরো ঢাকা, ঢাকা সম্পর্কে তুমি একটা কিছু লিখলা, যেমন ক্যাপিটাল অফ বিডি, তাহলে কোনো একটা কিছু থাকবে, ওই টার্ম সম্পর্কে বর্ণনা থাকবে, সেটাই হচ্ছে ডেফিনেশন লিস্ট। এইখানে তাহলে তুমি এই 3টা লিস্ট থেকে কি বুঝতে পারলা এখানে কোনটা ক্রম হচ্ছে? দেখো একমাত্র অর্ডার লিস্ট যেটা, সেটাতেই ক্রম হচ্ছে 1 2 3 অথবা ABC। এই অর্ডার লিস্টকে প্রকাশ করে হচ্ছে OL দিয়ে, বুঝছো? আনঅর্ডার লিস্টকে প্রকাশ করে হচ্ছে UL দিয়ে, আর ডেফিনেশন লিস্টকে প্রকাশ করে হচ্ছে DL দিয়ে। তাহলে এখানে ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে কি? OL। তাহলে আমরা এটাও শিখলাম। এর মাধ্যমে আমরা কি, এই একটা MCQর মাধ্যমে আমি তোমাকে লিস্ট সম্পর্কে, HTML লিস্ট সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। এটা সিকিউতেও আসবে। OL টাইপ A স্টার্ট 3 এর আউটপুট কেমন হবে? দেখো যখনই OL টাইপ A হয় তখন মানে হচ্ছে এটা শুরু হবে হচ্ছে কি এবির সিরিয়াল, কিন্তু তুমি বলে দিছো স্টার্ট হচ্ছে 3। দেখো এর সিরিয়ালটা হচ্ছে 1, বির সিরিয়ালটা হচ্ছে 2, সির সিরিয়াল কত 3। তার মানে এই যে লিস্টটা, এই লিস্টটা তৈরি হবে এরকম সি ডট ডি ডট ই ডট, এইভাবে করে যাবে, মানে যতটুকু পর্যন্ত তোমার প্রয়োজন ততটুকু পর্যন্ত যাবে। তাহলে তোমার এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি ডট ডি ডট। 1 2 তো হবে না, 1 2 দেখো যদি 1 2 হইতো তাহলে কি হইতো? ওয়েল টাইপ 1 এটা লিখলেও হইতো, অথবা শুধুমাত্র ওয়েল দিয়ে শুরু করলেও হইতো, ডিফল্ট ভাবে এটা 1 2 সিরিয়ালই হইতো। আর এটা হইতে পারে, এটা হইতে চাইলে ওয়েল টাইপ ইকুয়াল টু 1 দেওয়ার পরে তোমার স্টার্ট বলে দেওয়া লাগতো, স্টার্ট হচ্ছে 3, তাহলে যে এই সিরিয়ালটা আসতো। আর ওয়েল টাইপ সমান বড় হাতের এ দিলে এই সিরিয়ালটা আসতো, অথবা স্টার্ট 1 দিলেও এই সিরিয়ালটা আসতো। তাহলে তুমি অর্ডার লিস্টের কিভাবে এগুলো হয় তুমি বুঝতে পারছো। ওয়েল টাইপ A স্টার্ট 4, তাহলে তুমি সহজভাবে বুঝতে পারতেছো এটা কি এ বির সিরিয়াল আসবে, যেহেতু 4 বলছে ABCD 4 নাম্বার সিরিয়াল থেকে শুরু হবে, মানে D ডট ই ডট এরকম হবে। দেখো ডি থেকে শুরু হয়েছে কোথায়, এই যে ডি ডট ই ডট এফ। HTML ট্যাগের চিহ্ন কোনটি? দেখো এত সহজ একটা, যেই কোনোদিন মানে কলেজেও যায় নাই, কিচ্ছু করে নাই, কোথাও পড়াশোনা করে নাই, জাস্ট বারান্দা দিয়ে, কলেজের বারান্দা দিয়ে ঘুরছে, সেও জানে যে HTML ট্যাগ শুরু হয় হচ্ছে তোমার, HTML ট্যাগের চিহ্ন হচ্ছে যেটা। দেখো যত জায়গায় তুমি HTML ইউজ করবা, HTML বডি, হেড, টাইটেল, যত কিছু ইউজ করবা সব কিছুতে তোমার এই যে এইটাতেই লিখতে হবে। দেখো কতবার আসছে, সিলেট বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, আবার রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টেও আসছে। লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? UL হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাহলে ULই হবে। TR হচ্ছে টেবিল রো, TD টেবিল ডেটা, এই দুইটা হচ্ছে টেবিল তৈরিতে ব্যবহৃত হয়। আর HR হচ্ছে একটা হরিজন্টাল লাইন তৈরিতে ব্যবহৃত হয়। শুধুমাত্র এখানে ULই আছে যেটা লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে বলছে সঠিক সিনট্যাক্স কোনটি? সিনট্যাক্স মানে হচ্ছে মানে যে তুমি HTML সঠিকভাবে লিখছো, সঠিক লিখা কোনটি আর কি, মানে যেখানে কোনো ভুল নাই। এখানে দেখো CM বলতে কিছু নাই, EM হয়, বুঝছো? EM মানে হচ্ছে এমফাসাইজ করে, মানে আই ট্যাগের যে কাজ, ইটালিক ট্যাগের যে কাজ, EM ট্যাগের সেম কাজ। বি ট্যাগের এখানে ভুল কি, এখানে হচ্ছে যে এরকম একটা হচ্ছে ক্লোজিং থাকা লাগতো, দেখো এটা ঠিক আছে।
এইটার ভুল কি, এটার ক্লোজিংটা হচ্ছে এইরকম হয়, এটা দিছে হচ্ছে উল্টাটা, মানে ফরওয়ার্ড স্ল্যাশ হয়, এখানে ইউজ করছে হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তার মানে একমাত্র সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। সঠিক এইচটিএমএল কোড কোনটি? দেখো এইখানে এটা ভুল কেন, এইটার মাঝখানে এই যে এই কমাটা ইউজ করা যায় না, কমাটা ইউজ করা যায় না, স্পেস থাকে, আর এটাকে এই যে এরকম কোটেশন দিয়ে আটকাইতে হয়, তাহলে এটা ভুল। এইটার ভুল কি, এটার ভুল হচ্ছে না, এটার ভুল নাই, এটাই হচ্ছে না, এটার ভুল হচ্ছে এই যে সাইজ, সাইজ কি হয়, পি ট্যাগের অ্যাট্রিবিউট সাইজ নামে কোনো অ্যাট্রিবিউট নাই, তার জন্য এটা ভুল। AHREF ডকুমেন্ট 1.html ডকুমেন্ট, হ্যাঁ এটা ঠিক আছে। এটার ভুল কি, টেবিলে কোনোদিন হচ্ছে রো স্প্যান হয় না, টেবিলে রো স্প্যান হয় হচ্ছে এই যে রো স্প্যান 2, এটা তুমি ইউজ করতে পারো হচ্ছে TH অথবা TT-তে, টেবিলে এটা ইউজ করা যায় না। তাহলে আমরা এটাও শিখে ফেললাম। এর পরেরটা দেখি কি আছে। HTML হলো ওয়েব ব্রাউজার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর সংজ্ঞা থেকেই তুমি এটা পেয়ে যাবা, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে HTML হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বাকিগুলো দেখারই দরকার নাই। লিস্টে আইটেম যুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? ধরো এরকম আছে 1 = পেন, 2 = আছে হচ্ছে পেন্সিল। এটা তুমি যদি করতে চাও তোমাকে ওয়েল দিয়ে শুরু করতে হবে, যেহেতু এটা ডিফল্টভাবে 1-2 সিরিয়াল দেয়, তাহলে তোমার মানে ওয়েল টাইপ 1 এটা না দিলেও হবে। তারপরে তোমার লিখতে হবে হচ্ছে LI দিয়ে পেন লিখতে হবে, এরপরে হচ্ছে LI ক্লোজ, আবার LI দিয়ে তোমার লিখতে হবে হচ্ছে পেন্সিল, তারপরে হচ্ছে LI ক্লোজ, এরপরে হচ্ছে ওয়েল ক্লোজ। তাহলে তুমি একটা লিস্ট শুরু করতে চাইলে, মানে ইউএল এর ক্ষেত্রেও সেম হইতো, ধরো তুমি যদি এই যে এরকম হইতো, জাস্ট পেন আছে আর হচ্ছে পেন্সিল আছে, তোমার পুরোটাই সেম হইতো, জাস্ট এখানে ইউএল হইতো আর বাকি সব সেম। ওয়েল হোক ইউএল হোক, তোমার শুরু করতে হয় মানে হচ্ছে ওইটা দিয়েই, মানে ওয়েল হইলে অর্ডার লিস্ট হলে ওয়েল দিয়ে শুরু করবা, আর অর্ডার লিস্ট হলে ইউএল দিয়ে শুরু করবা। কিন্তু লিস্টের তো এইগুলা হচ্ছে আইটেম, পেন পেন্সিল এইগুলা হচ্ছে আইটেম, এইগুলা তুমি সবসময়ই ধরো ইউএল দিয়ে, ধরো এইটা আছে, এটার জন্য কোডটা হয়তো ইউএল, তারপরে তোমার এলআই দিয়ে পেন লিখতে হইতো, আবার এলআই ক্লোজ করা লাগতো, আবার এলআই দিয়ে তোমার হচ্ছে পেন্সিল লিখতে হইতো, আবার এলআই ক্লোজ করা লাগতো, তারপরে তুমি ইউএল ক্লোজ করতে। অর্ডার লিস্ট হলে তুমি ওয়েল দিতে, আর অর্ডার লিস্ট হলে তুমি ইউএল দিতে, কিন্তু কমন কোনটা? কমন তুমি এলআই লিখতেছো সকল ক্ষেত্রেই, লিস্টে কোনো আইটেম যোগ করার জন্য তোমার হচ্ছে এই যে এলআই এটা দেওয়া লাগতেছে। তার মানে দেখো এটা কোথায় আছে, এটাই অ্যান্সার। HTML কোড পি অ্যালাইন সেন্টার আইসিটি পি অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? দেখো আমি এটা আগেও বলছিলাম, এখানে পি হচ্ছে ট্যাগ, অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট, সেন্টার হচ্ছে এরকম একটা অ্যান্সার, কিন্তু এরকম একটা কোশ্চেন কিন্তু আসবে, তুমি এখন ভালো করে এটা বুঝে রাখো। অ্যাট্রিবিউট ভ্যালু, আইসিটি হচ্ছে কন্টেন্ট, তাহলে তোমার দেখো অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা, অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে সেন্টার। ফন্ট সাইজ = 7 বাংলাদেশ ফন্ট অ্যাট্রিবিউট কোনটি? দেখো এখানে তুমি যদি আগের মতো করে এটাকে এক্সপ্লেন করো, ফন্ট হবে ট্যাগ, সাইজ হবে অ্যাট্রিবিউট, 7 হবে অ্যাট্রিবিউট ভ্যালু, আর বাংলাদেশ হবে কি, বাংলাদেশ হবে হচ্ছে কন্টেন্ট। তার মানে অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, কোথায় আছে এই যে ডি নাম্বার। এরপরে দেখো রাজশাহী বোর্ড 2025 এরকম একটা কোশ্চেন আসছে, ফন্ট কালার রেড ফেজ এরিয়াল আইসিটি ফন্ট ক্লোজ। এখন 50 নম্বরে বলছে উদ্দীপকে কন্টেন্ট কোনটি? কন্টেন্ট তাহলে কোনটা, দেখো এই যে এখানে কন্টেন্ট কোনটা ছিল, বাংলাদেশ, তারপরে হচ্ছে এইখানে কন্টেন্ট কোনটা ছিল, আইসিটি, মানে ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে কন্টেন্ট। দেখো মাঝখানে কোনটা আছে, মাঝখানে আছে আইসিটি, তার মানে এখানে কন্টেন্ট হবে হচ্ছে আইসিটি। উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে এই যে রেড অ্যাট্রিবিউট ভ্যালু, এরিয়াল হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, কালার হচ্ছে অ্যাট্রিবিউট, ফেস হচ্ছে অ্যাট্রিবিউট, তার মানে ভ্যালু কি, রেড একটা অ্যাট্রিবিউট ভ্যালু, এরিয়াল একটা অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যান্সার হচ্ছে 2, 3, এই যে সি নাম্বারটা। কালার কেন হইল না, কালার তো অ্যাট্রিবিউট নেম, এটা ভ্যালু না।
লিঙ্ক ট্যাগ কোনটি? অনেকেই এটা চোখ বন্ধ করে এলআই দিয়ে দিবে, কারণ লিঙ্ক বলছে লিঙ্ক থেকে সংক্ষেপে হচ্ছে এলআই হয়, কিন্তু যারা এটা দিবে তারা হচ্ছে গোলালো খাবে। এলআই হচ্ছে লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়, একটু আগে আমরা শিখে আসছি। আর এইচআরইএফ হচ্ছে এটা লিঙ্ক ট্যাগেরই একটা অ্যাট্রিবিউট, কিন্তু এটা তো ট্যাগ না। ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এইটা লিস্ট তৈরিতে লিঙ্ক তৈরিতে ব্যবহৃত হয়। লিস্ট তৈরিতে এলআই, এ ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে এইচআরইএফ, এবং ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট তৈরিতে অর্ডার লিস্ট আর কি। তো আমরা লিঙ্ক ট্যাগ তৈরিতে ব্যবহৃত লিঙ্ক ট্যাগ হচ্ছে কি এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট। দেখো এ ট্যাগের সাথে কি হয়, তুমি লিখলা এইচআরইএফ, এইচআরইএফ এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। এটাও পরীক্ষায় আসতে পারে। তুমি এখানে লিখলা ডাব্লিউ, আগে তো এইচটিটিপি লিখতে হয়, এইচটিটিপি তারপরে এরকম দিয়ে www.google.com। এইটা একটা অ্যাট্রিবিউট। তার মানে আমরা বুঝলাম কি এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে একটা এইচআরএফ। আরও একটা অ্যাট্রিবিউট হয়, ধরো হচ্ছে টার্গেট ইকুয়াল টু তুমি লিখলা হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপরে তুমি কি করলা এখানে লিখে দিলা গুগল। তাহলে তোমার এই কোডটার মাধ্যমে গুগলের লিঙ্ক তৈরি হলো। তাহলে একটা অ্যাট্রিবিউট পাইলে হচ্ছে এইচআরএফ, রেফার করলা যে হচ্ছে কি তুমি কিসের লিঙ্ক তৈরি করতে চাচ্ছ। আর টার্গেট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে অনেক সময় আমরা এরকম করি যে যেই ট্যাবের ভিতরে আছি, আমরা যদি টার্গেট ব্ল্যাঙ্ক না দেই, ওই ট্যাবের ভিতরেই লিঙ্কটা তৈরি হয়, লিঙ্কটা ওপেন হয়। কিন্তু তুমি যদি টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দিয়ে দাও, তাহলে কি হয়, তাহলে এটা হচ্ছে নতুন ট্যাবে গিয়ে ওপেন হয়। তার মানে আমরা একটা এইচআরইএফ একটা অ্যাট্রিবিউট পাইলাম, টার্গেট একটা অ্যাট্রিবিউট পাইলাম। দেখো কি আছে, এইচআরইএফ হচ্ছে, টার্গেট হচ্ছে, ব্ল্যাঙ্ক কেন হবে না, ব্ল্যাঙ্ক হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, তাহলে অ্যান্সার হচ্ছে 1 2। এরপর দেখো কি হয়েছে, ইউ ট্যাগের জন্য এই যে এইচএসসি এক্সাম, এটা তো কন্টেন্ট, এটা হচ্ছে আন্ডারলাইন আসবে। আর ডেল ট্যাগের জন্য এটা হচ্ছে এই যে এরকম কাটা আসবে। দেখো এরকম কোথায় আছে, আন্ডারলাইনও আছে, কাটাও আছে। এটা হচ্ছে দেখো এইচএসসি এক্সাম, বুঝতে পারছি। এই ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন দেওয়া, আর ডেল ট্যাগের কাজ হচ্ছে মাঝখান দিয়ে লাইন কেটে দেওয়া। তাহলে দেখো দুইটা ট্যাগ একসাথে কাজ করতেছে, এই দুইটার যেটার মধ্যে আছে সেটাই অ্যান্সার। তাহলে আমরা এটাও পারলাম। এরপরে বলছে কোনটি ইটালিক ট্যাগ। দেখো আই ট্যাগ একটা ইটালিক ট্যাগ, লিখা বাঁকা করে। এমফাসাইজ, ধরো হচ্ছে তুমি আই ট্যাগ দিলা, লিখলা হচ্ছে আহমাদ, তারপরে তুমি আই ট্যাগ ক্লোজ করলা, তারপর এই আবার তুমি ইএম দিলা, লিখলা হচ্ছে আহমাদ, তুমি এখানে হচ্ছে ইএমটা ক্লোজ করলা। এই দুইটার অ্যান্সারই এরকম আসবে, আহমাদ লেখাটা আসবে, কিন্তু আহমাদ লেখাটা এই যে এরকম একটু বাঁকা আসবে আর কি, নর্মাল আসবে না। এই ইএম এর কাজ যা, আইটেকের কাজ তাই। কিন্তু ইটালিক এই নামে কোনো হচ্ছে ট্যাগই নাই। এই ইটালিক ট্যাগের যেই তোমার হচ্ছে ট্যাগটা, সেটাই হচ্ছে আই দিয়ে লিখতে হয়, পুরো বানান করে লেখা যায় না। তার মানে অ্যান্সার হচ্ছে কি 1 2। ছবি, ওয়েবসাইটে ছবি যুক্ত করার জন্য উপযুক্ত ফরম্যাট হলো, ওয়েবসাইটে ছবি যুক্ত করতে হইলে তোমার ডট জেপিজি একটা ফরম্যাট, আইএমজি নামে কোনো হচ্ছে এক্সটেনশন নাই, ডট পিএনজি একটা ফরম্যাট। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 1 আর 3। নিচের কোন ট্যাগগুলো অভিন্ন। দেখো ইমেজ, এটা একটা হচ্ছে এমটি ট্যাগ, আর বিআর এটাও একটা এমটি ট্যাগ, কিন্তু ডেল এটা কি একটা হচ্ছে কন্টেনার ট্যাগ। তার মানে অভিন্ন ট্যাগ হচ্ছে, যেহেতু দুইটাই হচ্ছে এমটি ট্যাগ, তার জন্য এই দুইটা কি অভিন্ন ট্যাগ। অ্যান্সার হচ্ছে 1 আর 2। ফন্ট ট্যাগের কাজগুলো হচ্ছে টেক্সটের ফন্ট ঠিক করা, হ্যাঁ ঠিক আছে। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট 3টা, টেক্সটকে লিস্ট আকারে সাজানো, নো। টেক্সটের রং ঠিক করা, হ্যাঁ 1 আর 3 অ্যান্সার। এরপরে হচ্ছে কোনো ওয়েবসাইটের ঠিকানায় অবস্থিত এইচটিটিপিএস এর এস দ্বারা কি বোঝায়। এইচটিটিপিএস এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট
ট্রান্সফার প্রোটোকল সিকিউর। দেখো তাহলে সিকিউর কোথায় আছে, এই যে লাস্টে আছে সিকিউর, এস দ্বারা সিকিউর বোঝায়। HTML হচ্ছে শেখা সহজ, হ্যাঁ HTML এর কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে। রক্ষণাবেক্ষণ সহজ। কেস সেনসিটিভ না, HTML কেস সেনসিটিভ না। কেস সেনসিটিভ হচ্ছে সি প্রোগ্রামিং, যেখানে তুমি হচ্ছে বড় হাতের এবং ছোট হাতের মিলাই লিখতে পারবা না, কিন্তু HTML এ তুমি লিখতে পারবা। তুমি একটা ট্যাগ বড় হাতের ইউজ করলেও যে কাজ করবে, ছোট হাতের ইউজ করলেও সেম কাজই করবে, কিন্তু সি প্রোগ্রামিং এ এটা করা যায় না। তাহলে HTML কেস সেনসিটিভ না। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 আর 2। এ ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট HERF এর অর্থ হচ্ছে, এই দেখো আমি এখানে পড়ে আসছিলাম, কিন্তু বলে দিছিলাম যে এটা পরীক্ষায় এটাও আসতে পারে। এই যে HREF সম্পর্কে আমি কি লিখে দিছিলাম, হাইপারটেক্সট রেফারেন্স। দেখো হাইপারটেক্সট রেফারেন্স কোথায় দেওয়া আছে, এই যে হাইপারটেক্সট রেফারেন্স। দেখো এটা কোথায় আসছিল, কুমিল্লা বোর্ডে 2016 সালে আসছিল। এক পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML এর ভাষায় কি বলে? যারা ভাবতেছো কানেকশন, গোলালো। যারা ভাবতেছো রিলেশন, গোলালো। সুপার লিঙ্ক বলতেও কিছু নাই, এটা হচ্ছে হাইপার লিঙ্ক বলে। এক পেজের সাথে অন্য পেজের কানেকশনকে HTML এর ভাষায় বলে হচ্ছে হাইপার লিঙ্ক। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং দিনাজপুর বোর্ডে আসছিল। সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা অনেক কিছু জেনে আসছি অলরেডি। সার্চ ইঞ্জিন হচ্ছে ওই জিনিস, একটা টুল যার মাধ্যমে তুমি কি করতে পারো, যার মাধ্যমে তুমি হচ্ছে ইন্টারনেটে থাকা অনেক তথ্য থেকে তোমার নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে তোমাকে যে সাহায্য করে, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, মজিলা একটা কি ওয়েব ব্রাউজার। তার মানে অ্যান্সার কি? 1 আর 2। দেখো যশোর বোর্ড 2025 সালে কি আসছে, একটা উদ্দীপক দেওয়া আছে। সিনথি HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং এক পেজ থেকে অন্য পেজ সংযুক্তির জন্য কাজ করে। উদ্দীপকে কাজ করতে কোন ট্যাগ ব্যবহৃত হয়? যেহেতু এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য সে হচ্ছে কাজ করে, তাহলে সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। অনেকে হচ্ছে এই যে মানে লিঙ্ক করে আর কি, অনেকে মনে করবে যে লিঙ্ক ট্যাগ ব্যবহৃত হয়। লিঙ্ক ট্যাগ বলতে কিছু নাই, এ ট্যাগের মাধ্যমে লিঙ্ক করা হয়। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে উক্ত ট্যাগের অ্যাট্রিবিউট, দেখো আমি বলে দিছিলাম যে হচ্ছে এ ট্যাগের অ্যাট্রিবিউট আমি দুইটা পড়াইছিলাম, একটা হচ্ছে HREF হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স। কোথায় লিঙ্ক তৈরি হবে, মানে কোন জায়গাটার সাথে লিঙ্ক তৈরি হবে, সেটা হচ্ছে HREF এর মাধ্যমে দেওয়া হয়। আর টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, ওইটার মাধ্যমে নতুন ট্যাবে যাওয়া যায়। তার মানে কি হবে, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, দেখো কোথায় আছে। তাহলে আমরা যশোর বোর্ড 2025 পারলাম। এরপরে বলছে ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট। আমি তোমাকে একটু আগেই পড়ায় আসছি যে হচ্ছে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হইতে পারে হচ্ছে SRC, হইতে পারে হচ্ছে ALT, হইতে পারে হচ্ছে হাইট, হইতে পারে হচ্ছে উইড। এর মধ্যে SRC এটা হচ্ছে আবশ্যিক, মানে এটা ছাড়া হবেই না। HTML এ ইমেজ ফরম্যাট হচ্ছে GIF, হ্যাঁ এটা একটা ইমেজ ফরম্যাট। PNG একটা ইমেজ ফরম্যাট, এটা HTML না। PSD মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। তুমি যখন হচ্ছে ফটোশপে তুমি কোনো ইমেজ নিয়ে কাজ করো, তখন ওইটা PSD ফাইল হিসেবে সেভ হয়। HTML এ এটা ইউজ করতে পারবে না। HTML এর জন্য GIF আর হচ্ছে PNG। আচ্ছা এরপর দেখো যশোর বোর্ড 2023 এবং 25-এর সেম কোশ্চেন আসছে। কি বলছে, আফরা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg নামে 700x500 সাইজের ছবি যুক্ত করে। আচ্ছা এইখানে নাম দেওয়া আছে nature.jpg, এবং একটা জিনিস মনে রাখবা, তোমার শুরুতে যেটা থাকবে সেটা সব সময় হচ্ছে উইড বুঝাবে, আর পরে যেটা থাকবে সেটা সব সময় হচ্ছে হাইট বুঝাবে। তাহলে আমরা একটু দেখি কি বলছে। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ছবি প্রদর্শনের ট্যাগ হচ্ছে IMG। আফরার ব্যবহৃত ট্যাগ কোনটি? ইমেজ SRC, নেচার, জেপিজি, উইড এত, হাইট এত। এটা কেন হবে না? কারণ হচ্ছে এই যে দেখো, এই যে এই অংশটা হবে না। ইমেজ একটা এমটি ট্যাগ, এটার সাথে ক্লোজিং ট্যাগ হয় না। ইমেজ SRC, nature.jpg এটা হবে না, কারণ হচ্ছে এই যে এইখানে তোমার কি নাই, এখানে আরেকটা
তোমার ডাবল কোটেশন এখানে ক্লোজ হয়ে যাইতো। তারপরে হচ্ছে ইমেজ এসএসসি নেটার, এটাও হবে না, কারণ হচ্ছে কি এই যে এখানে কমা দেওয়া যায় না। ইমেজ এসএসসি নেচার ডট জেপিজি উইথ 700 হাইট 500, হ্যাঁ এটা হবে অ্যান্সার। তাহলে আমরা এটাও সলভ করতে পারলাম। এরপরে বলছে ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য অ্যাট্রিবিউট কোনটি? দেখো ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট মাত্র পড়ে আসছি 4টা, এসআরসি, এএলটি, হাইট, উইথ। এসআরসির কাজ হচ্ছে সোর্স মানে বলে দেওয়া যে হচ্ছে কোথা ইমেজটার নাম বলে দেওয়া। এএলটির কাজ হচ্ছে কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হইলে ওই ইমেজের নামটা শো করা। তাহলে আমাদের কোশ্চেনে তো এইটাই চাইছে যে হচ্ছে কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হইলে তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট হবে কি? এএলটি। দেখো দুইবার আসছে বোর্ডে। টেবিল ডেটা এর ট্যাগ কোনটি? টেবিল ডেটা এর ট্যাগ হচ্ছে টিডি। টিআর মানে টেবিল রো, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং, টিডি মানে টেবিল বডি। টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ করতে কোনটি ব্যবহৃত হয়? টেবিল বিজি কালার গ্রিন, এটা হবে না, পুরো টেবিলই সবুজ কালার হয়ে যাবে। টিডি বিজি কালার গ্রিন এটা হবে। সেল বলতে একটা নির্দিষ্ট একটা টেবিল ধরো এরকম আছে, এই যে এইটুকু হচ্ছে একটা সেল, এইটুকু আলাদা একটা সেল, এইটুকু আলাদা একটা সেল, এইটা আলাদা একটা সেল, এইটা আলাদা একটা সেল, এইটা আলাদা একটা সেল। এই সেল আমরা নর্মালি হচ্ছে টিডি দিয়ে লিখি। আর টিআর হবে না, টিআর দিলে তো এই যে পুরো রোটা একসাথে সবুজ হয়ে যাবে, শুধু একটা সেল বলছে। টিআর টিডি এভাবে তো লিখাই যায় না, লাস্টেরটা সিনট্যাক্সই ভুল, এভাবে লিখা যায় না। একমাত্র অ্যান্সার হচ্ছে কি বি নাম্বারটা। টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় ট্যাগ, টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় ট্যাগ হচ্ছে টিডি, টিআর, বিআর নাই, কারণ বিআর তো হচ্ছে এক লাইন পরে নেওয়ার জন্য, 1 আর 2 হবে অ্যান্সার। আরও টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় ট্যাগ আছে হচ্ছে টিএইচ, এখানে টিএইচ নাই, টিডি আর টিআর আছে, এই দুইটা হবে অ্যান্সার, বিআর তো হবে না। টিডি ট্যাগের সাথে অ্যাট্রিবিউট, দেখো টিডি ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ইউজ করা যায় হচ্ছে অ্যালাইন, মানে হচ্ছে কোথায় হবে তোমার যে টিডির ভেতরে যে মানে সেলের ভেতরে যে লেখাটা হবে সেটা কি বামে হবে? অ্যালাইন অ্যাট্রিবিউট মানে ডিফল্টভাবে বামে থাকে। তুমি যদি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখো তাহলে মাঝখানে থাকবে, তুমি যদি অ্যালাইন ইকুয়াল টু রাইট লিখো তাহলে সেটা ডানে থাকবে। আর কল স্প্যান বলতে বোঝায় কতগুলা কলাম নিয়ে ওই সেলটা আছে। তাহলে 1 আর 3 হবে অ্যান্সার। ফেস হচ্ছে ফন্টের। দেখো চট্টগ্রাম বোর্ড 2024-এ একটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে, সেটাতে কি বলছে? রফিক আইসিটি ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরির এইচটিএমএল কোড লিখে ওয়েবসাইট তৈরি করে ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না। আচ্ছা কি হয়েছে? রফিক আইসিটি ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরির এইচটিএমএল কোড লিখে ওয়েবসাইট তৈরি করে, খুবই ভালো। ব্রাউজারে প্রদর্শন করার পর দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না। আচ্ছা ও ধরো হচ্ছে এই যে এরকম বানাইছে ABCD, কিন্তু ওর আসছে হচ্ছে এরকম ABCD, মানে এই যে এই টেবিলের লাইনগুলো দেখাচ্ছে না। রফিক তার ওয়েবসাইটটিকে পাবলিশ করার চিন্তা করলো। পাবলিশ করার জন্য ওই যে 4টা ধাপ, আগে ওয়েবসাইট ডিজাইন, তারপরে হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং এবং লাস্টেরটা কি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। উদ্দীপকে 1 লাইন প্রদর্শন না করার কারণ কি? কারণ হচ্ছে এই টেবিলটার বর্ডার দেওয়া হয় নাই। তাহলে কি হইতে পারে? বর্ডার ইকুয়াল টু 0, এটা অ্যান্সার। উদ্দীপকে ওয়েবসাইট পাবলিশ করার জন্য ওয়েব হোস্টিং করতে হবে, ঠিক আছে, ডোমেন রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। হাইপার লিঙ্ক তো মানে ঐচ্ছিক একটা জিনিস, এটা করলেও করা যায় না করলেও করা যায়, এটা এটা তো একটা পেজের সাথে আরেকটা পেজের যে সম্পৃক্ততা সেটা হচ্ছে হাইপার লিঙ্ক, এটা নট নেসেসারি। তাহলে অ্যান্সার কি? 1 আর 2। টেবিল বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণের জন্য অ্যাট্রিবিউট, এটা হচ্ছে সেল প্যাডিং হবে। সেল প্যাডিং এর সাহায্যে ধরো এই যে একটা সেল আছে, এই সেলের ডেটা আছে এখানে, এটা কতটুকু দূরে থাকবে সেটা সেল প্যাডিং এর মাধ্যমে নির্ধারণ করা হয়। আর সেল স্পেসিং হচ্ছে দুইটা সেলের মধ্যবর্তী দূরত্ব কোনো গ্যাপ থাকবে কিনা, কতটুকু থাকবে, সেটা হচ্ছে সেল স্পেসিং এর সাহায্যে নির্ধারণ করা হয়। রো স্প্যান হচ্ছে কয়টা রো নিয়ে একটা, ধরো এই যে এরকম A B C, দেখো এই যে এইখানে এ যে
সেলটা আছে সে একাই দুইটা রোয়ের জায়গা নিছে না, বি আর সি, এটাকে বলে হচ্ছে রো স্প্যানের সাথে করতে হয়। আর কল স্প্যান হচ্ছে কয়টা কলামের জায়গা নিয়ে আছে, যেমন ধরো এ বি সি, এখানে দুইটা কলামের জায়গা নিয়ে আছে না এ, এটা হচ্ছে কল স্প্যান। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সেল প্যাডিং। টেবিল সেলের বর্ডার থেকে টেবিলের ডেটা 50x দূরত্বে রাখার জন্য নিচের সঠিক HTML সিনট্যাক্স কোনটি? টেবিল বর্ডার ইকুয়াল টু 1, সেল প্যাডিং 50। টেবিল বর্ডার ইকুয়াল টু 1, সেল স্পেসিং 50 কেন হবে না? কারণ 50 px দূরত্বে রাখার জন্য, 50 পিক্সেল দূরত্বে রাখার জন্য তোমার সেল প্যাডিং ব্যবহৃত হবে। বর্ডার যেগুলো 0 সেগুলো তো হবেই না, তার মানে অ্যান্সার হচ্ছে ফার্স্টেরটা। টেবিল বর্ডার যদি 0 হয়, এই যে ধরো এরকম কোনো গঠনই তো আসবে না। HTML একাধিক রোকে মার্জ করতে, দেখো যখন তুমি একাধিক রোকে মার্জ করবা তখন তোমার হচ্ছে রো স্প্যান ব্যবহৃত হবে। আবার যখন তুমি একাধিক কলামকে মার্জ করবা তখন তোমার হচ্ছে কল স্প্যান ব্যবহৃত হবে। তার মানে এখানে চাইছে একাধিক রোকে মার্জ করতে ব্যবহৃত হবে হচ্ছে রো স্প্যান। দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, কুমিল্লা বোর্ড 2025-এ আসছিল। এই টেবিলটা থেকে তোমাকে কি করতে বলছে? টেবিলটি তৈরি করতে কল স্প্যান এবং রো স্প্যানের মান কত। দেখো এখানে এক্স কয়টার জায়গা নিছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, তার মানে এক্স এর চারটা কলামের জায়গা নিছে। আর ওয়াই একটা, দুইটা, তিনটা রো এর জায়গা নিছে, তার মানে কল স্প্যান হবে কয়টা? চারটা। আর রো স্প্যান হবে কয়টা? তিনটা। 4 3 কোথায় আছে? দেখো একদম লাস্টে আছে হচ্ছে 4 3। আশা করি সবাই, এইটা কিন্তু আমি তোমাকে হচ্ছে সিকিউর জন্য তোমার পড়া হয়ে যাচ্ছে, আমি যেভাবে দেখাচ্ছি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তোমার এটা খুব ভালো মতো পড়া হয়ে যাওয়ার কথা। দেখো এখানে কি বলছে, একটা কোড দেওয়া আছে, বুঝছো? এই কোডে কি দেওয়া আছে? টেবিল দেওয়া আছে, তারপর টিআর দেওয়া আছে, টিডি দিয়ে এ, টিডি দিয়ে বি, টিআর ক্লোজ। মানে তোমার একটা সেল তৈরি হলো ফার্স্ট লাইনের মাধ্যমে, টিডি দিয়ে এ, টিডি দিয়ে বি, তারপরে আবার নতুন টিআর, টিডি দিয়ে সি, টিডি দিয়ে ডি, তারপরে নতুন আরেকটা লাইন তৈরি হলো সিডি। এখন তোমার কাছে মনে হবে উদ্দীপকের HTML কোডের আউটপুট কোনটি? তোমার কাছে মনে হবে যে এই যে এ অ্যান্সার, তুমি খাবা একটা গোলালো। কারণ এখানে কি টেবিল বর্ডার দেওয়া আছে? এখানে তো টেবিল বর্ডারের মান হচ্ছে কি মিসিং। টেবিল বর্ডার যদি না দেওয়া থাকে অ্যান্সারটা দেখাবে হচ্ছে, যদি এরকম দেখানোর কথা ছিল, কিন্তু অ্যান্সারটা দেখাবে হচ্ছে এরকম। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ওইবার ভুল করে আসে। রাজশাহী বোর্ড 2024-এর কোশ্চেন তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসে, তোমার জন্য এখন আর ভুল না হয়। HTML এ কমেন্ট করার সঠিক নিয়ম হচ্ছে এটা, ফার্স্টেরটাই। কমেন্ট মানে হচ্ছে তুমি একটা কিছু HTML এ করতেছো, সেটা সম্পর্কে তুমি আরেকজনকে শেখাইতে চাও, তাহলে তুমি HTML যে করতেছো ওই পাশে হচ্ছে কমেন্ট করে যাইতে পারো যে এইটা এই কাজে তুমি পি ট্যাগ ইউজ করছো, পি ট্যাগটা কেন ইউজ করছো। ওইটার আউটপুটে আর দেখাবে না, কিন্তু তোমার কোডে এটা দেখাবে যে হচ্ছে পি ট্যাগ তুমি হচ্ছে একটা প্যারা তৈরি করার জন্য ইউজ করছো, এরকম আর কি। আর এই যে এইটা যে দেখতেছো, এইটা এবং হচ্ছে এটা হচ্ছে সি প্রোগ্রামিং এ, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এ এক লাইন কমেন্ট করার জন্য ইউজ করা হয়, এটা একাধিক লাইন কমেন্ট করার জন্য ইউজ করা হয়। এটা কি রাজশাহী ইউনিভার্সিটি 2024 সালে আসছিল। আমাদের দেখো বোর্ড শেষ করার পরে এখন আমরা হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো সলভ করব। দেখো HTML ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর, এগুলো হচ্ছে কি 26 সালে আসছে রাজশাহী বোর্ডে, 26 সাল মানে হচ্ছে সমন্বিত বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে 25 সালে আসছে, রাজশাহী বোর্ডে 24 সালে আসছে। নোটপ্যাড ইউজ করা যায়, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করা যায়, সাবলাইম টেক্সট এটাও ইউজ করা যায়, তার মানে অ্যান্সার কি 1 2 3 তিনটাই। এরপর দেখো সকল বোর্ড 2026 মানে এইবার যারা পরীক্ষা দিছে তাদের আসছিল নিচের কোনটি HTML ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন? ডক টাইপ HTML। দেখো ডক টাইপ HTML কোথায় আছে? এই যে এটা হবে অ্যান্সার, ডক টাইপ HTML। প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে? আগে এরকম কোশ্চেন আসতো না, অ্যাডমিশন টেস্টে আসতো, এখন কিন্তু বোর্ডেও এরকম কোশ্চেন আসে, তোমার এটা মনে রাখতে হবে। প্রথম ওয়েবসাইট তৈরি হয় হচ্ছে 1991 সালে। প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? ফার্স্ট ওয়েব ব্রাউজার হচ্ছে, এটা ম্যাক্সিমামই ভুল করে, এটা হচ্ছে ফার্স্ট ওয়েব ব্রাউজার ছিল www।
যদিও এটা তোমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে এটা কিভাবে ওয়েব ব্রাউজার হইতে পারে, এটা তো ইন্টারনেটে থাকা মানে যে কোনো কিছু অ্যাক্সেস করার জন্য আমরা www, পরবর্তীতে এটার নাম চেঞ্জ হয়, কিন্তু শুরুর দিকে এটাকে www ছিল, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাই ছিল ফার্স্ট ওয়েব ব্রাউজার। তারপরে এটাকে চেঞ্জ করা হয়। ওয়েব ক্লায়েন্টরা ওয়েব পেজ দেখার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করে তাকে কি বলে? ওয়েব ব্রাউজার। কোন ধরনের ওয়েবসাইট ডেটাবেজের সাথে সম্পৃক্ত? তুমি আগেই বলছিলাম স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য ডেটাবেজ লাগে না, এটা হচ্ছে গুচ্ছতে আসছিল 2021 সালে। ডাইনামিক ওয়েবসাইটের জন্য ডেটাবেজ লাগে। ক্রিকেটের লাইভ স্কোর পেতে আমরা কোন ধরনের ওয়েবসাইট ব্যবহার করি? আমি এটা কিন্তু আগেও অ্যান্সার দিয়ে দিচ্ছি। ক্রিকেটের লাইভ স্কোর দেখার জন্য আমরা ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করে থাকি, যেটা সময়ের সাথে পরিবর্তন হয়। এটাও গুচ্ছতে আসছিল 2021 সালে। একটি আইপি অ্যাড্রেসে কয়টি অক্টেট থাকে? 4টি অক্টেট থাকে। আইপি অ্যাড্রেস যখন পড়াইছিলাম দেখো এই যে এরকম ছিল 168, 190, 20, 10। তাহলে দেখো এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, কয়টা অক্টেট? টোটাল 4টা অক্টেট থাকে। হোস্ট কম্পিউটারের অপর নাম কি? দেখো রাজগোত্তরা মডেল কলেজে আসছিল। হোস্ট কম্পিউটার অপর নাম হচ্ছে সার্ভার। একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজে যাওয়ার জন্য ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস এই শব্দগুলোর ব্যবহার করা হয়। ওয়েবসাইটের কাঠামো কি? দেখো ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস এটা হচ্ছে তোমার কিওয়ার্ড। এটা ইউজ করা হয়েছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। কোন ওয়েব স্ট্রাকচারে ওয়েব পেজগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে? দেখো ট্রিতে কি হয়? বহু স্তরে বিন্যস্ত থাকে। ট্রি থাকে হচ্ছে এই যে এরকম, আগেও দেখাইছিলাম, এটা হচ্ছে ট্রি। ওয়েব লিঙ্ক থাকে হচ্ছে এরকম, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। যদি এরকম হইতো তাহলে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল হইতো, কিন্তু যদি সবগুলার সাথে থাকে। আচ্ছা একটা কমাই দেই তাহলে দেখাইতে আর একটু সুবিধা হবে। সবগুলার সাথে থাকে, সেটা হচ্ছে ওয়েব লিঙ্ক। এখানে বলছে কোন ওয়েব পেজগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, ওয়েব লিঙ্ক থাকে। আর সিকোয়েন্সিয়ালে কি থাকে? একটা আরেকটার সাথে সম্পৃক্ত থাকে। এটা থেকে এটাতে যাওয়া যায়, এটা থেকে এটাতে আসা যায়। আর হাইব্রিড হচ্ছে যে কোনো দুইটার সংমিশ্রণ। এই দুইটা অথবা এই দুইটা অথবা এই দুইটা মিশ্রণ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে হাইব্রিড। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে একটি বিশেষ সিনট্যাক্স, এক ধরনের প্রোগ্রাম, কোনোটাই হবে না, ওইটাই ঠিক আছে, বিশেষ সিনট্যাক্স। HTML এর মৌলিক ট্যাগ কোনটি? দেখো HTML এর মৌলিক কাঠামো নামে একটা জিনিস আছে। শুরুতে শুরু করতে হয় হচ্ছে HTML, তারপরে দিতে হয় হচ্ছে হেড, তারপরে দিতে হয় হচ্ছে টাইটেল, এখানে টাইটেলে কিছু লিখতে হয়, এরপর হচ্ছে টাইটেল ক্লোজ, এরপর হচ্ছে হেড ক্লোজ, এরপর হচ্ছে বডি, এরপর হচ্ছে বডি ক্লোজ, এরপরে হচ্ছে HTML ক্লোজ। তাহলে দেখো মৌলিক কাঠামোতে তোমার হচ্ছে মৌলিক কাঠামোতে যে ট্যাগগুলো ব্যবহৃত হয় সেগুলোই তো মৌলিক ট্যাগ। মৌলিক ট্যাগের একটা HTML একটা, হেড একটা, দুইটা, টাইটেল একটা, তিনটা, এবং হচ্ছে বডি একটা, চারটা। তার মানে মৌলিক ট্যাগ হচ্ছে 4টা। এটা গতেও আসতে পারে যে HTML এর মৌলিক কাঠামো ব্যাখ্যা করো, এতটুকু দিলেই হবে। HTML এর সাধারণ গঠনে পর্যায় হলো। HTML এর সাধারণ গঠনে দেখো পর্যায় কি আছে? সবার আগে আসে হচ্ছে HTML, সবার আগে আসে হচ্ছে HTML, তারপরে আসে হচ্ছে হেডের পরে আসে হচ্ছে টাইটেলের পরে আসে হচ্ছে বডি। দেখো তাহলে HTML, হেড, টাইটেল, বডি, এই যে ফার্স্টের টাইপ। আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আসছিল, এর পাওয়ার বি, বির পাওয়ার সি। তোমরা অনেকেই যে এরকম লিখে ফেলবা, এই যে এরকম লিখবা, এরকম লিখলে অ্যান্সার কি হবে জানো? এর পাওয়ার আসবে হচ্ছে বিসি। তোমার সুপটা ক্লোজ করা যাবে না, এর পরে সুপ দিবা, বি দিবা, তারপরে আবার সুপ দিয়ে সি লিখবা, দেন দুইটা সুপ একসাথে ক্লোজ করবা, তাহলে তোমার এই যে এরকম আসবে, এটা হবে অ্যান্সার।
এটা অনেকে যারা HTML সম্পর্কে কোনোই ধারণা রাখে না তারা এই যে এরকম দিয়ে দিবে, এটা তো কোনোদিনই সম্ভব না। আর এটা তো সাব দিয়ে করছে মানে নিচে চলে যাবে, এই যে এর নিচে বেশি আসবে আর কি, এটাও হবে না। একমাত্র অ্যান্সার হচ্ছে এটা। আনুভূমিক লাইন তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? অনেকবার বলছি, হরিজন্টাল লাইন তৈরি করতে HR ব্যবহার করা হয়। বিহেভিয়ার স্ক্রল কোনটি তৈরির জন্য ব্যবহৃত হয়? দেখো তোমার একটা ট্যাগ ছিল হচ্ছে মার্কুই, সেটাতে কি হইতো, তুমি যখন মার্কুইর মধ্যে কোনো কিছু লিখতা তারপর ট্যাগটা ক্লোজ করে দিতা, ওই লেখাটা মুভ করতো, এদিক থেকে এদিকে যাইতো, আবার এটা এদিক থেকে এদিকেও দেওয়া যায়। তো এটা হচ্ছে মার্কুই ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে বিহেভিয়ার স্ক্রল। HTML এর ফর্ম তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আমরা দেখতে দেখতে এই তোমার হচ্ছে 100টা MCQ সলভ করে ফেললাম। ফার্স্টে আমরা দেখছি হচ্ছে বোর্ড MCQ, এরপরে দেখছি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে আসা, অ্যাডমিশনে আসা MCQ, তারপরে দেখলাম হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজে আসা MCQ। আমি যে এই যে তোমাকে 100টা MCQ সলভ করে দিলাম আজকে, তুমি যদি মনোযোগ দিয়ে আমার সাথে এই 100টা MCQ সলভ করে থাকো, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি তোমার যে সামনে যে কলেজে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় তুমি হুবহু একবারে, আমি ধরো রহিম নামে পড়াইছি, তুমি রহিম নামেই পাবা। তোমার কলেজে পরীক্ষাতে হুবহু এইখান থেকে তুমি MCQ কমন পাবা। আর বোর্ডে ধরো আমি রহিম নামে পড়াইছি, তোমার করিম নামে আসতে পারে, জাস্ট এইটুকু চেঞ্জ হবে। তো আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে পড়বা তারা HTML থেকে যদি বোর্ডে 5টা MCQ আসে বা কলেজে 5টা MCQ আসে, তুমি 5টা MCQই সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো সবার জন্য অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি তোমাদের জন্য। তোমাদের HTML থেকে আজকের এরকমভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই 100-150 এইভাবে আমি হচ্ছে MCQ দিতে থাকবো, মানে MCQ ওয়ান শট ক্লাস প্রত্যেকটা অধ্যায়ে দিতে থাকবো। কেউ যদি মনোযোগ দিয়ে করে, আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি সে MCQতে অ্যাটলিস্ট 23 পাবেই পাবেই পাবেই, 25-এ 23 সে পাবেই, এবং সে মনোযোগ দিয়ে করে থাকলে সে ইনশাল্লাহ 25-এ 25ই পাবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।